Ganjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। মায়ের পাশে শুয়ে ড্যাব ড্যাব করে চেয়ে ভূতের গল্প শুনছে বছর 10-এর বকুল। গ্রামের সরকারি হাই স্কুলে সবে ক্লাস 5-এ ভর্তি হয়েছে সে। হাই স্কুলে উঠে গেলেও ছেলে মানুষই কাটিয়ে বড় হতে এখনো ঢের দেরি ওর। তবে বড় হলে কি হবে সেটা কিন্তু এখনই ভেবে রেখেছে বকুল। ও হবে হাই স্কুলের দিদিমণি, ঠিক যেমন ওর ক্লাসের দিদিমণিদের দেখে। চক দিয়ে কালো কুচকুচে ব্ল্যাকবোর্ডের উপর বড় বড় হরফে পেঁচিয়ে পেঁচিয়ে লেখার বড় ইচ্ছে হয় বকুলের। সারাদিন সবজি বিক্রি করে মাঠের কাজ করে বাবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু গোটা দিন ধরে বাড়ির সমস্ত কাজ করেও মা কিন্তু বকুলকে ঘুম পাড়ানোর জন্য রোজ নতুন নতুন গল্প বলে। তারপর বকুল ঘুমোলেই তবে মায়ের দু চোখের পাতা এক হয়। আর বিছানায় শুয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বকুল স্বপ্নের দুনিয়ায় চলে যায় সেটা নিজেও বুঝতে পারে না। আজ অবশ্য জানলার বাইরে ওই মিশমিশে অন্ধকারটায় তাকাতে বেশ ভয় করছে বকুলের। তাই ওই দিকে না তাকিয়ে আজ মায়ের দিকে মুখ ফিরিয়ে গল্প শুনছে, কারণ আজ এক ভয়ঙ্কর ভূতের গল্প বলছে ওর মা। আচ্ছা মা, ওই ভূতগুলো কি সত্যি মানুষের রক্ত খায়? এমন ভূত আছে? আছে তো। তোর মামা বাড়িতে এবার যখন যাব তখন দেখাবো খন। একটা পোড়ো বাড়ি আছে, সেখানে রক্ত চোষা ভূত আছে। বকুলের মা নিজে বেশি দূর পড়াশোনা করেননি, ক্লাস 7-এই সে পাঠ চুকে গেছিল। কিন্তু মেয়েকে নিয়ে তার অনেক স্বপ্ন। গ্রামের মেলা থেকে মেয়ের জন্য হরেক রকম গল্পের বই কিনে মেয়েকে গল্প শোনায়, আবার পড়াশোনাও যেটুকু পারে করায়। পোড়ো বাড়ি কি গো মা? যে বাড়িতে কেউ থাকে না সেটাকেই তো বলে পোড়ো বাড়ি। ও নিয়ে কাল একখানা গল্প শোনাবো। আজ বরং যেটা শুনছিস আগে সেটা শেষ করি। কথাটা বলেই বকুলের মা গল্পটা আবার শুরু করল। আর কয়েক মিনিটের মধ্যেই মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল বকুল। গল্পের শেষটা আর শোনা হলো না ওর। বিছানায় দু একবার উসখুস করে উঠে পড়ল বকুল। ঘুমটা হঠাৎ ভেঙে যেতেই প্রথমে একটু অস্বস্তি হলো, তখনই বুঝতে পারল বাথরুম ঘরে একবার যেতে হবে। মাকে দুবার ঠেলা দিয়ে ডাকলো বকুল, ও মা, বাথরুম ঘর যাব। কিন্তু মা উঠল না। এদিকে বকুলের সত্যিই খুব জোরে টয়লেট পেয়েছে, কিছুতেই আর থাকতে পারছে না। আবার বাইরে বেরোতেও ভয় লাগছে। ওদের ঘর থেকে বাথরুমটা একটু দূরে, চারিদিক খোলামেলা, বাড়ির বাউন্ডারি বলতে কিছু নেই। তার উপর এখন ঘন অন্ধকার। ভয় ভয় একাই কোনো মতে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে এলো বকুল। বুকের ভিতরটা ভয়ে ঢিপ ঢিপ করছে, তবু অন্ধকারে পা টিপে টিপে বাথরুম অবধি পৌঁছে গেল। বাথরুম থেকে বেরিয়ে ঘরের দিকে ছুট লাগাবে বকুল, এমন সময় কি যেন একটা আওয়াজ কানে এলো। এসেছে বাথরুমের পিছন দিক থেকে, কেমন একটা পাখির ডাকের মতো। এমন আওয়াজ ও আগে শোনেনি। এক পা করে সেদিকেই এগিয়ে গেল বকুল। কিন্তু কই, কোথাও কিছু নেই তো। আর আর এখানে থেকে কাজ নেই বাবা। কথাটা ভেবেই পিছন ফিরতে যায় মেয়েটা, আর ঠিক তখনই আঁতকে ওঠে।
সাংঘাতিক কিছু একটা দেখেছে বকুল। দুহাতে ঢেকে ফেলেছে চোখ দুটো, থরথর করে কাঁপছে ছোট্ট শরীরটা, কিন্তু কিছু বলতে পারছে না। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুপা পিছোতে গিয়ে বাথরুমের পিছন দিকে জলকাদায় আছাড় খেয়ে পড়ল বকুল। আচমকা পড়ে যাওয়াতে বেশ জোরেই লেগেছে মেয়েটার, কিন্তু এই মুহূর্তে ব্যথার থেকেও বেশি আরেকটা অনুভূতি কাজ করছে ওর মধ্যে, ভয়। প্রচণ্ড ভয় পেয়েছে ও। চোখ খুলতেই সামনে দেখতে পায় সেই বিশাল কালো চেহারার কি যেন একটা। ভয় চিৎকার করতে যাবে বকুল, অমনি ওর উপর ঝাঁপিয়ে পড়ল সেই বিশাল দেহে আগন্তুক। ভোর 5টা হবে। এই সময়ে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এঁটো বাসন মেজে স্নান করে তারপর দিন শুরু হয় বিশাখার। আজও অভ্যাস মতো ঘুমটা ভাঙতেই বিছানায় উঠে বসল। ঘুম চোখে পাশে তাকাতেই চমকে ওঠে, বকুল নেই সেখানে। কোথায় গেল মেয়েটাই ভোরবেলাতে? কথাটা মাথায় আসতেই দরজার দিকে চোখ পড়ল বিশাখার। খিল নেই। দরজার খিলটা কোথায় গেল? দরজার একটা পাল্লা খোলা। এ বাবা! তড়িঘড়ি বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসে বিশাখা। এদিক ওদিক উঁকি মেরে খুঁজতে থাকে মেয়েকে। না, বাইরেও তো কোথাও মেয়েটাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাথরুমে যেতে পারে হয়তো। এই ভেবে সেদিকে ছোটে বিশাখা, কিন্তু বাথরুমের টিনের দরজাটাও হাট করে খোলা। বকুল, ও বকুল, কোথায় গেলে রে মা? বকুল! দুবার ডাক দিল বিশাখা, কিন্তু কোনো সাড়া নেই। একটা ভয়, একটা ভয়ানক আশঙ্কা চেপে ধরল বিশাখার মনকে। চারিদিকে খারাপ লোকের সংখ্যা তো কম নেই। কেউ নিয়ে গেল না তো মেয়েটাকে? ধক করে উঠল বুকের ভেতরটা। গলা কাঁপছে বিশাখার, আর ডাকতে পারছে না ও। ডুকরে কেঁদে উঠল এইবার। বকুল রে, বকুল, বকুল! একটু দূরেই নিজের বাড়ি থেকে বেরিয়ে সবে কলতলা এসে দাঁড়িয়েছিল মিনতিদি। সেও বিশাখার এরকম কান্নার শব্দ শুনে ছুটে এসেছে। বাইরে বিশাখার গলা শুনে আরও দু এক মহিলা কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙে যায় বকুলের বাবা গোপালের। কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই সে বেরিয়ে আসে ঘর থেকে। ততক্ষণে আশেপাশের বাড়ি থেকেও সবাই ছুটে আসছে। বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনতেই পা দুটো টলে যায় গোপালের। একটিমাত্র আদরের মেয়ে তার। গরিব হলেও মেয়ের আদর যত্নে খামতি রাখেনি গোপাল। পাগলের মতো বাড়ির আশেপাশে খুঁজতে থাকে সে, সঙ্গে প্রতিবেশীরাও। মিনিট 10 পরে যখন এদিক ওদিক খোঁজাখুঁজি চলছে, তখনই একটা আর্তচিৎকার ভেসে আসে এক মহিলা কণ্ঠে। বকুলদের বাথরুমটার পিছন দিকটায় জলা মতন, অনেক আগাছার জমা জলে কিছুটা জায়গা ভরে থাকে। সেদিকটায় গিয়েই চিৎকার করে ওঠে মিনতি। ভয়ানক কিছু দেখেছে সে। তার আর্তচিৎকারই সকলে ছুটে যায় সেদিকে। আর যেতেই নজরে পড়ল বিভৎস দৃশ্যটা। জমা জলের ধারে পড়ে রয়েছে বকুলের ছোট্ট শরীরটা। বকুল রে, বকুল, বিশাখা ছুটে গিয়ে মেয়েকে কোলে তুলতেই যাবে, এমন সময় দেখে মেয়ের ঘাড়ের কাছ দিয়ে বয়ে গেছে রক্তের মোটা ধারা, মিশে গেছে কাদা মাটিতে। মেয়েটা মনে হয় আর বেঁচে নেই গো। এই সাংঘাতিক কথাটা কানে যেতেই জ্ঞান হারায় বিশাখা। বকুলের শরীরটা জলের ধার থেকে তুলে এনে ঘরের সামনে রাখা হয়েছিল। ওসি বিশ্বনাথ তালুকদার ঝুঁকে দেখছিলেন দেহটা। গ্রামে এসেছেন বেশ কয়েক বছর হয়ে গেল তার। এমনিতেই এই গ্রামে তেমন বড়সড় কোনো কেস পড়েনি এখনো তার দায়িত্বে। যা এসেছে সহজেই সামলেছেন সেসব। কিন্তু এটা দেখে কেমন যেন লাগছে তার। মনেই হচ্ছে সহজ হবে না ব্যাপারটা। স্যার, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওসি তালুকদারের কানের কাছে সরে এসে
চাপা গলায় কথাটা বলল কনস্টেবল রমাকান্ত ঘোষ। কিন্তু মানতে পারছি না, ঘাড়ের কাছের দাগটা দেখে যা মনে হচ্ছে এটা তো আচ্ছা, প্রথম কে দেখেছিল? তুমি? ঘরের দাওয়ায় মেয়ের দেহের একপাশেই বসেছিল গোপাল, মাথায় হাত দিয়ে বিধ্বস্তের মতো একদৃষ্টে তাকিয়েছিল মেয়ের নিষ্প্রাণ দেহটার দিকে। ওদিকে দাওয়ার অপর দিকেই জ্ঞান হারিয়ে পড়ে আছে বিশাখা, তাকে ধরে রয়েছে জনাপাঁচেক মহিলা। গোপাল পাথরের মতো স্থির হয়ে বসে আছে, ওসির কথা তার কানে যেন ঢোকেইনি। বিশাখার কাছে বসে থাকা মহিলাদের মধ্যে থেকে এক মাঝবয়সী মহিলা আমতা আমতা করে বলল, স্যার, আমি আমি দেখেছি ওই বাথরুম ঘরের পরে যে জলাটা আছে ওখানে। তুমি কে? আমি আমি দুবারই পরেই থাকি স্যার। সকালে গোপালের বউয়ের অমন চিৎকার শুনে সব দৌড়ে এলাম। তো স্যার বলছি, শুনলাম তো কাল রাতে ওই মেয়েটা ওই ঘরেই শুয়েছিল, আর ঘরের মধ্যে থেকে নাকি নিয়ে এসে। না ঘোষবাবু, বাথরুমের দরজাটা খোলা ছিল, মানে মেয়েটা বাথরুমে এসেছিল আর এইখানেই যা হওয়ার সেটা হয়েছে। এদিকে কোনো পায়ের ছাপও তো দেখে বুঝলাম না কিছুই। এরা সব এমন নরম মাটিতে পা দিয়েছে যে অসংখ্য পায়ের ছাপে ক্লু তো আর কিছুই পাওয়া গেল না। ওই গলার দাগটা ছাড়া আর কোনো ক্লুই নেই। বডিতে তো আর কোনো ক্ষতও দেখতে পেলাম না। স্যার বলছিলাম যে ওই তেনাদের কি পায়ের ছাপ হয়? মানে ওই মেয়েটার ঘাড়ের ওই দাগটা দেখেই আপনার কিছু, মানে আপনি কিছুই বুঝতে পারছেন না? হ্যাঁ, না না, মানে বলছি যে গ্রামের লোক তো বলা বলি করছে যে মেয়েটাকে নাকি ওই ওই নিশিতে ডেকেছে স্যার। স্যার আর না, রক্ত তো সব ভূত আছে না, ওতে নাকি মেরেছে স্যার। বাবারে, আপনি এসব কি বলতে চাইছেনটা কি? হ্যাঁ, এই ড্রাকুলা, ভ্যাম্পায়ার এইসবের কাজ? হ্যাঁ, এসব আমরাও যদি বিশ্বাস করতে থাকি তাহলে তার আমাদের কোনো কাজ নেই। ওঝাই ডাকুক, ভূতের অস্তিত্ব মেনে নিলেই তো কেস ক্লোজ, তাই না? বডিটা আগে সরকারি হাসপাতালে পাঠিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করুন, তাহলেই সব বোঝা যাবে। যদিও আমার মনে হচ্ছে প্রচুর রক্তক্ষরণের জন্যই মেয়েটা মারা গেছে। জঙ্গলের রাস্তা, মেয়েটা ছুটছে, চারিদিক দিকবিদিক শূন্য হয়ে সে ছুটছে। পিছনে কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে তাকে, কোনো কালো ছায়া, অন্ধকারে মিশে যাচ্ছে তার অস্তিত্ব। মেয়েটা প্রাণ ভয় ছুটতে থাকে। কিন্তু আর কত সময় পারবে সে এভাবে দেহের শক্তি ধরে রাখতে? বহুক্ষণ সে এভাবেই ছুটে চলেছে, আর পারছে না। বুকে শ্বাস ধরে রাখতে পারছে না সে। অন্ধকারে ভালো করে দেখতেও পাচ্ছে না মেয়েটা। পায়ে পায়ে কি যেন জড়িয়ে যাচ্ছে, বারবার কিছু একটা তার পায়ে জড়িয়ে বাধা দিতেই কি যেন পেঁচানো লিকলিকে জিনিস একটা আটকে রাখার চেষ্টা করছে পা দুটো। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ল মেয়েটা ঘাসের জমিতে। শরীরে আর জোর নেই তার। কোনো মতে দু হাতের মুঠোয় কয়েকটা ঘাসের গোছা আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করছে সে। আর তখনই তার সামনে এসে উপস্থিত হলো সেই কালো ছায়া। মেয়েটা ভয় আতঙ্কে চিৎকার করে উঠতে এই ছায়াটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। মেয়েটির ছটফটানি মুহূর্তের মধ্যে কমে গেল। কোত্থেকে অল্প অল্প আলো আসছে, রক্ত, চারিদিকে রক্ত, তাজা রক্ত বয়ে যাচ্ছে। ঘুমের মধ্যেই চেঁচিয়ে উঠেছে অলিভিয়া। ঘুমটা ভেঙে যেতেই উঠে বসে বিছানায়, প্রচন্ড হাঁপাচ্ছে। আবার 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 সেই স্বপ্ন, মানে আবার একটা। ঠোঁট দুটো কেঁপে ওঠে অলিভিয়ার।
বিছানা ছেড়ে নেমে এসে জানলার কাছে এসে দাঁড়ালো। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল বাইরের অন্ধকারটার দিকে। ওই ওই গভীর অন্ধকারে অনেক রহস্য লুকিয়ে থাকে। কদিন আগেই কুসুমডিহি গ্রামের মধ্যে ঘটে যাওয়া বকুলের অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে গ্রামে আতঙ্ক আর গ্রামের শোকের ছায়া বিরাজ করছে। আর তার মধ্যে আবার এই স্বপ্ন। কুসুমডিহিতে আসার কদিন আগে থেকেই এই ভয়ঙ্কর স্বপ্নের সূত্রপাত। বলা ভালো, এর জন্যই অলিভিয়ার এই গ্রামে আসা। অলিভিয়ার বাবা মা থাকেন দিল্লিতে। উভয়ই কর্মব্যস্ত মানুষ। সেও এতদিন দিল্লিতেই ছিল। সেখানে থেকেই পড়াশোনা। হিস্ট্রি নিয়ে মাস্টার্স কমপ্লিট করার কিছুদিন পরেই একটা রিসার্চ শুরু করে অলিভিয়া। তারপর রিসার্চের কাজে কয়েকদিনের জন্য হাঙ্গেরি যেতে হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন রিসার্চের কাজ মাঝপথে থামিয়ে দিয়েই অলিভিয়া ফিরে এসেছিল দিল্লিতে। তার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না একদম। অকারণেই মাথা যন্ত্রণা আর কিরকম অস্বস্তি লাগত ওর। বড্ড খিটখিটে হয়ে পড়েছিল। ডাক্তার বলেছিলেন একটু হাওয়া বদল হলে ভালো লাগবে। তখনই কুসুমডিহিতে ওদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। অলিভিয়ার জেঠু প্রতাপ রায় বিয়ে থা করেননি। কুসুমডিহির বিশাল বাড়িতে তিনি একাই থাকেন, কয়েকজন চাকর বাকরকে সঙ্গে নিয়ে। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও তাদের বংশের প্রতি গ্রামের লোকজনের সম্মান একটুও কমেনি। বাড়ির এক অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে ঠিকই, তবে অন্য দিকটার মেরামতি করে বেশ সুন্দর করেই সাজানো হয়েছে। অলিভিয়া জেদ ধরে, বলে জেঠুর কাছে এসে কটা দিন থাকলে ওর মন আর স্বাস্থ্য দুটোই ভালো হয়ে যাবে। বাবা মাও রাজি হয়ে যায় তাকে পাঠাতে। সেই 15 বছর বয়সে শেষবার এসেছিল অলিভিয়া। এখন তার বয়স 25 বছর। গত সপ্তাহের ঘটনাটা সারা গ্রামে এমনভাবে ভয়ের সৃষ্টি করেছে, লোকের মুখে মুখে ঘুরছে রক্তচোষা পিশাচের কথা। সবার মধ্যেই আতঙ্কের ছাপ। সবার বিশ্বাস এই গ্রামে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে, কোনো প্রেতাত্মা, যে কিনা রাতের আঁধারে বকুলকে টেনে নিয়ে গেছে। তার ধারালো দাঁত দিয়ে বকুলের ঘাড়ে কামড় বসিয়ে তার রক্ত শুষে নিয়েছে। প্রথম 3-4 দিন তো সন্ধে হতে সবাই ঘরের ভিতর ঢুকে পড়ছিল। অন্ধকার নামতেই গোটা গ্রামের রাস্তাঘাট জনশূন্য হয়ে খাঁ খাঁ করছিল। চায়ের দোকানে ছেলে ছোকরাদের আড্ডা নেই, দুর্গা দালানে বয়স্ক লোকেদের বৈঠক বসেনি, ছেলেমেয়েরাও কেউ এই কদিন টিউশন পড়তে যায়নি। কি জানে ওই প্রেতাত্মার প্রকোপ কার উপর গিয়ে পড়ে। কিন্তু এভাবে কি বেশি দিন চলে? প্রায় 6 দিন কাটতেই পরিস্থিতি আবার একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছিল। সন্ধ্যের পর খুব কম লোক থাকলেও কাজের জন্য কেউ কেউ বাইরে থাকছে, ঠাকুরের ছবি আর ফুল সঙ্গে করে নিয়ে ঘুরছে। আজ ভোরে উঠে টুসির খুব ইচ্ছে হলো ফুল তুলতে যাবে। ভোর 4:30 বাজলেই কেউ যেন এক অদৃশ্য অ্যালার্ম ঘড়ি বাজিয়ে দেয় ওর কানে। আর সেজন্যই এতদিন একটা দিনের জন্য ওর ভোরবেলায় ফুল তুলতে যাওয়ার বিঘ্ন ঘটেনি। অথচ গত কদিন ধরে ফুল তুলতে যাওয়া বন্ধ হয়ে গেছে টুসির। ফুল তোলার এমন তার নেশা, যে কোনো পোকামাকড় সাপখোপ কিচ্ছুকে তোয়াক্কা করে না সে। কোনো বাড়ির পাঁচিলের উপর উঠে, কোনোটার আবার কুয়োর উপর উঠে, আবার কখনো কারো বাড়ির বেড়া টপকে গিয়ে ফুল তুলে আনে। হাতে পায়ে কেটে গেলেও সেসব নিয়ে খুব একটা ভ্রুক্ষেপ নেই তার। দুটো জামাও তো এভাবে ছিঁড়ে গেছে, মায়ের কাছে বকাও খেয়েছে। কিন্তু ফুল তোলার নেশা এমনই যে মাও তাকে আটকাতে পারেননি। কিন্তু এখন মা রোজ অল্প ফুলেই পুজো করছে। ভালো লাগছে না টুসির। আজ খুব মন কেমন করছে, যেতেই হবে এবার। আর কদিন এভাবে থাকা যায়? আচ্ছা, ওই ঘটনাটা তো মাঝরাতে ঘটেছিল, আর এখন তো ভোরবেলা। তাহলে এখন তো ভয়ের কিছু নেই। কথাটা নিজের মনেই বিড়বিড় করে টুসি। তারপর বিছানা থেকে ধীর পায়ে নেমে আসে। পাশেই ওর দিদি তুলি শুয়েছিল। খুব সাবধানে দরজার খিলটা খুলে দরজাটা একটু ফাঁক করল টুসি। বাইরের অন্ধকারটা পুরোপুরি যায়নি এখনো, ভোরের আলো ঠিক করে ফোটেনি।
এই আধো অন্ধকারের দিকে চোখ পড়তেই বুকের ভিতরটা কেমন ধক করে উঠল টুসির। একটা মৃদু আশঙ্কা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, কিন্তু পরক্ষণেই মনে হলো আর তো বেশিক্ষণ এই আবছা ব্যাপারটা থাকবে না, কিছুক্ষণে আলোয় ভরে যাবে চারিদিক। দরজাটা আস্তে করে খুলে বাইরে বেরিয়ে এলো টুসি। তারপর সাবধানে সেটাকে ভেজিয়ে দিয়ে আবছা আলো আধানিতে ছুট লাগালো। আজ অনেক অনেক ফুল তুলব, জামার কুঁচড়ে বেঁধে নিয়ে আসব মায়ের পুজোর জন্য, কয়েকটা পাশের বাড়ির ঠাকমাকেও দেব। এই ভেবেই মনটা খুশিতে ভরে উঠল তার। ভোরের ঠান্ডা হাওয়ার গুঁড়ো মেখে ছুটে চলেছে মেয়েটা। সকাল 6:30 বাজে। রাস্তায় হালকা লোকজনের ভিড়। হাতে একটা ফুলের সাজি আর কাঁধে একটা ঝোলা নিয়ে ভোলানাথের নাম করতে করতে মেঠো পথ ধরে হেঁটে চলেছেন রামপ্রসাদ ভট্টাচার্য। এই গ্রামের শিব মন্দিরের পুরোহিত তিনি। সারাদিন প্রায় সেখানেই পুজো, সন্ধ্যা আরতি এইসব নিয়েই ব্যস্ত থাকেন। গ্রামের সকলে তাকে মান্য করেই চলে। আজও সকাল সকাল সেই পথেই রওনা হয়েছেন ঠাকুরমশাই। সামনের আমবাগানটা পেরোলেই মন্দির। আমবাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যান তিনি। একটা আম গাছের মোটা গুঁড়ির পিছনে একটা হলুদ রঙের কাপড়ের অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, আর আর সঙ্গে একটা একটা হাত মনে হচ্ছে। চমকে যান তিনি। একটা অজানা আশঙ্কায় শিরশির করে ওঠে তার গোটা শরীরটা। ভয় ভয়ে সেদিকেই এগিয়ে যান রামপ্রসাদ ভট্টাচার্য। তার মুখে নিজের অজান্তেই বলে চলেছেন, রক্ষা করো, রক্ষা করো ভোলানাথ, রক্ষা করো। গাছের গুড়ির ঠিক পিছন দিকটায় যেতেই আঁতকে ওঠেন ঠাকুরমশাই। ফুলের সাজিটা খসে পড়ল হাত থেকে। পা দুটো যেন টলে গেল মুহূর্তের জন্য। গাছের গুড়ির পিছনেই হেলান দিয়ে শুয়ে আছে একটা মেয়ের শরীর। হলুদ ফ্রকটার কোচর থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে রং বেরঙের ফুল, আর ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেছে অনেকটা রক্ত, সেই বকুলের মতো। ঘটনাটা মনে হচ্ছে ভোরের দিকেই ঘটেছে। সেই একই রকম ভাবে গলায় দুটো গভীর গর্ত, যেন মনে হচ্ছে ঠিক সদন্ত, আর তার সাথে প্রচুর রক্তক্ষরণ। লাশটার চারপাশটা ভালো করে লক্ষ্য করতে করতে বললেন বিশ্বনাথ তালুকদার। খবর তার কাছে যেতে বেশি সময় লাগেনি। এবার বলুন স্যার, আমার কথা আর এই গোটা গ্রামের কথা কোথাও কি ভুল ছিল? কিন্তু এটা মেনে নিলে তো আপনারা আপনারা যাই বলুন, আমার দৃঢ় বিশ্বাস এ কোনো শয়তানের কাজ, খুব সাংঘাতিক কোনো প্রেতাত্মার কাজ। ঈশ্বর সকলের মঙ্গল করুন। হ্যাঁ ঠাকুর মশাই, ঠিকই বলেছেন। আপনারা যতই তদন্ত করুন স্যার, এ কম্য এত সহজ নয়। বড় করে পুজো করতে হবে গ্রামে। আমার মেয়েটা কি দোষ করেছিল গো? কতবার বললাম যাস না, যাস না, শুনলো না। এই কটা দিন তো আগলেই রেখেছিলাম, আজ কেন যে এমন মরা কম লাগলো আমার। টুসি রে, ও টুসি। কেঁদে ওঠে টুসির মা। মেয়ের দেহটা ছুঁতে দিচ্ছে না পুলিশ। তার থেকে দূরে বসেই অনর্গল প্রলাপ বকে চলেছেন তিনি। কিছুই বুঝতে পারছি না। দুটো পোস্টমর্টম রিপোর্টও একই কথা বলছে, ঘাড়ের গভীর ক্ষত। বলছে সদন্ত জাতীয় কিছু দ্বারাই সেটা হয়েছে, কিন্তু সালাইভা কিছু পাওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণেই দুজনের মৃত্যু।
দুজনেই মেয়ে, একজনের 10 বছর আর একজনের 13। এই দুটো ভিকটিমের মেয়ে হওয়াটা কি কাকতালীয় নাকি আর কোনো ক্লুও তো নেই। এইভাবে এই কেসটা সলভ করব কি করে? নিজের মনেই বলতে থাকে নসি তালুকদার। টেবিলের উপর দুটো ভিকটিমের ছবির দিকে তার দৃষ্টি। থানায় সকলেই তো বিশ্বাস করছে এ কোনো প্রেতাত্মারই কাজ। গ্রামের প্রতিটা মানুষই ভীত সন্ত্রস্ত। এ নিয়ে কোনোভাবেই তদন্ত এগোনো যায় না। একদিকে কোনো ক্লু নেই আর অন্যদিকে গ্রামের মানুষের বিশ্বাস। সবকিছুই বাধা হয়ে দাঁড়িয়েছে আমার সামনে। সন্ধ্যের অন্ধকার নেমে এলে গোটা গ্রাম যেন পরিণত হয় একটা শ্মশানপুরীতে। গ্রামের প্রায় প্রতি প্রান্তেই পুজোর আয়োজন করা হচ্ছে প্রায় দিনই। একজন উঁচু দরের তান্ত্রিককেও আনা হয়েছিল এই গ্রামে। তিনি এসে সারা গ্রাম ঘুরে বলে গেছেন, এখানে কোনো ভয়ানক পিশাচের প্রবেশ ঘটেছে বটে, যার শুধু রক্ত চাই, শুধু রক্তের পিপাসা। খুব শিগগির সারা গ্রাম খালি করে দেবে ও রক্ত পিপাসা, যদি বড় করে এক পূজার আয়োজন না করা হয়। মায়ের পূজা করতে হবে। সেই মতো গ্রামের লোকেরাও তোড়জোড় শুরু করে দেয়। একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করে দেন সেই তান্ত্রিক, আর বলে যান সঠিক সময়ে তিনি আবার এসে উপস্থিত হবেন। সেই অনুযায়ী গতকাল রাতেও পুজো হয়, কিন্তু পুজোর মাঝেই হঠাৎ করে দমকা হাওয়ায় নিভে যায় যজ্ঞের আগুন। প্রচণ্ড ভয় পেয়ে যায় গ্রামের মানুষরা। সেই তান্ত্রিকও আসন ছেড়ে উঠে দাঁড়ান। তার চোখে মুখেও আতঙ্কের ছাপ। চিৎকার করে ওঠেন তিনি, গ্রামে ভয়ানক পিশাচের ছায়া পড়েছে বটে, ওদের কেউ বাঁচাতে পারবে লাই। ও মায়ের পূজাতে বাধা দিল, ঘোর বিপদ, ওদের ঘোর বিপদ। আমার সাধ্য লাই ও পিশাচের সামনে লড়াই করার। শুধু মাই পারে তোদের বাঁচাতে। ডাক তাকে, ডাক তোরা। তোমার নামটা কি যেন বললে? বেতের চেয়ারটায় হেলা দিয়ে প্রশ্নটা করলেন প্রতাপ রায়। তার মুখে একটা স্মিত হাসি লেগে আছে। অর্ণব সেন। হ্যাঁ, রণ বলেছিল বটে। আসলে 56 বছর পার করতেই ভুলে যাচ্ছি সবকিছু। রণ, তোমার মামা আর আমি কলেজ লাইফে একেবারে বেস্ট ফ্রেন্ড ছিলাম। গ্র্যাজুয়েশনের পর আমি আবার গ্রামে ফিরে আসি। এখানকার জমি জমার তদারকি আর এই সম্পত্তির হাল ধরলাম এসে। তারপরেও খবর পেতাম ওর। শুনেছিলাম ও সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিল। ব্যাস, তারপর আমিও এখানের কাজেই ব্যস্ত হয়ে গেলাম। আর দীর্ঘ এত বছর পর ওর থেকে চিঠি এলো। হ্যাঁ, মামার কাছে আপনার ফোন নম্বর ছিল না, তাই আর কি। সেই তো। তবে ওর চিঠি যখন পেলুম খুব আনন্দ হচ্ছিল, খুব। রণর ছোট ভাগ্নে আসবে এই কথা পড়েই তড়ি ঘড়ি চিঠিতে দেওয়া ফোন নম্বরে ফোন লাগালাম। হ্যাঁ, মামা বলেছে আপনার কথা, আপনাদের বন্ধুত্বের কথাও শুনলাম। চায়ের কাপ আসতেই অর্ণব সোজা হয়ে বসল। চায়ের কাপ দুটো দুজনের হাতে দিয়ে প্রতাপ রায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল বছর 35-এর রঘু। জল খাবারটা 10 মিনিট পরে দি দাদাবাবু। হ্যাঁ রে, তাই দে। রণ বলেছিল তোমার কি সব ফটোগ্রাফির জন্য এখানে আসা। হ্যাঁ, আসলে আমি ফটোগ্রাফির একটা প্রজেক্ট করছি, নেচার ফটোগ্রাফি, স্পেশালি ভিলেজের উপর। গ্রামের প্রকৃতি অনেক নির্মলা, তাছাড়া গ্রামের সংস্কৃতি এসব মিলিয়ে একটা ওই প্রজেক্ট আর কি। আরও কিছু গ্রামে যাব, কিন্তু মামা বললো ওই কুসুমডিহি দিয়েই কাজটা শুরু কর, দারুণ স্পট, তাই আর কি। কথাটা বলতে বলতেই অর্ণব লক্ষ্য করল প্রতাপ রায়ের মুখের অভিব্যক্তি হঠাৎ পাল্টে গেছে। কেমন একটা বিষাদ মেশানো চিন্তার ছাপ। ভদ্রলোক মুখ নিচু করে রাখলেন কিছুক্ষণ। তারপর অর্ণবের দিকে তাকিয়ে খানিক গম্ভীর গলায় বললেন, হ্যাঁ,
গ্রামটা সত্যিই খুব সুন্দর। যেমন গ্রাম্য সংস্কৃতি তুমি চাও, এই সমস্ত রসদই এখানে পেয়ে যাবে। কিন্তু কিন্তু কি? কিন্তু সেই সব সৌন্দর্য, সংস্কৃতি সবকিছুই এখন ঢাকা পড়ে গেছে ভয়ের আবহে। এখন গ্রামের মানুষগুলোর মুখে পাবে শুধু আতঙ্ক। তাদের হাসি, আনন্দ সবকিছু শুষে নিয়েছে এক অজানা, অদেখা পিশাচ। তাদের ধারণা এক ভয়ানক অভিশাপ নেমে এসেছে এই গ্রামে। অভিশাপ? পিশাচ? মানে মানে এসব তো গল্পে শোনা যায়। তুমি আজকালকার ছেলে বাবা, শহুরে পরিবেশে মানুষ, এই কথা বলাটাই স্বাভাবিক। এমনকি আমিও 3টে বছর শহরে পড়াশোনা করেছি। শিক্ষিত মানুষ হয়ে এইসব কথা আমি বিশ্বাস করব এমনটা ভাবতেও কষ্ট হয়। কিন্তু কিন্তু গত 20 দিনে এই গ্রামে যে নির্মম ঘটনা ঘটে গেছে তার কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা অন্তত আমি খুঁজে পাইনি। আচ্ছা, কি এমন ঘটেছে? মৃত্যু, দুটো বাচ্চা মেয়ের নির্মম মৃত্যু। রাতের অন্ধকারে কেউ ওদের ঘাড় থেকে দেহর অনেকটা রক্ত শুষে নিয়েছে। ঘাড়ে 2 গভীর ক্ষত পাওয়া গেছে প্রতি ক্ষেত্রেই। আর সেই ক্ষত দেখেই বলা হচ্ছে ঠিক যেন 2 ক্যানাইন, তবে বেশ বড় আকৃতির। হোয়াট? মানে গ্রামের লোকেরা ভাবছে এটা কোনো ভ্যাম্পায়ারের কাজ? গ্রামের লোকেরাই ভ্যাম্পায়ার শব্দটার সাথে পরিচিত নয়। তাদের ধারণায় কোনো রক্তচোষা পিশাচ বা অপদেবতার কাজ। গ্রামে বিভিন্ন প্রান্তে নিত্যদিন পুজো দেওয়া হচ্ছে। এক বড় তান্ত্রিককেও ডেকে এনেছিল, তিনিও বলেছেন অপদেবতারই কাজ। সে পিশাচকে তাড়ানোর জন্য খুব ধুমধাম করে পুজোও করলেন গত পরশুদিন। কিন্তু পুজোর মাঝেই যজ্ঞের আগুন নিভে বিঘ্ন ঘটল। মানে কিন্তু এটা তো একটা সাধারণ ঘটনা, মানে হাওয়ায় এমনটাই হতে পারে। আর তাছাড়া এই খুনগুলো কোনো মানুষও করতে পারে, মানে কোনো চক্র। পুলিশ কি বলছে? তদন্ত হয়নি কিছু? এই গ্রামের থানার ওসি বিশ্বনাথ তালুকদার, তিনি বিষয়টা নিয়ে বেশ নাড়াঘাটা করছিলেন, কিন্তু খুব একটা কিনারা করতে পারলেন না। উনি একমাত্র যেই বিষয়টার পেছনের অন্য রহস্য খুঁজছিলেন। কিন্তু সেরকম কোনো প্রমাণ না পেয়ে আর গ্রামের সকলের বিশ্বাসের কাছে তার প্রায় হার মানার মতোই অবস্থা। সে কি? গ্রামটা সন্ধ্যের থেকে কেমন একটা শ্মশানে পরিণত হয়ে যায়। ফোনে আমি রনকেও এই কথা বলার চেষ্টা করি, কিন্তু মনের মাঝে মানে এক দ্বিধা কাজ করছিল। এতদিন পর সেই পুরনো বন্ধু আমার কথা মনে করে নিজের ভাগ্নেকে আমার কাছে পাঠাতে চেয়েছে, তাই এখন এখানে আসতে বারণ করলে খারাপ হবে না বিষয়টা? সেজন্যই সেভাবে না বলে ওকে হালকাভাবে বলেছিলাম গ্রামে বিপদ ঘটেছে, রাতের দিকে বেরোনো নিরাপদ নয়। কে কার কথা শুনে? তবুও সে বলল তোমার কাজ দিনের বেলায়, রাতে নাকি খুব একটা বেরোবে না তুমি। যাই হোক, এখন তুমি বলো কি করবে। এই গ্রামে কিন্তু এখন কেউ নিরাপদে নেই। যদিও 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 সেই অপদেবতার শিকার এখনো পর্যন্ত কেবল অল্প বয়সী মেয়েরাই হয়েছে, তাই সেটা কাকতালীয় কিনা বলতে পারছি না। কিন্তু আমার ধারণা হয়তো পুরুষেরা তার শিকার নাও হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি নিরাপদ সেটা বলা চলে, কিন্তু সাবধানের তো মার নেই বাবা। তাই বিপদের সম্ভাবনা এড়িয়ে চলাই ভালো। এবার তুমি বলো। সত্যি বলতে গেলে আপনার কাছে এই ঘটনার বিবরণ শুনে আর ফিরে যেতে মন চাইল না। এখানে থাকার এখন একটা কারণ যোগ হলো আর কি আমার, মানে ওই আপনাদের অপদেবতার সঙ্গে যদি একবার সাক্ষাৎ করা যায়। আজ একটু বেরোবো জেঠু, ঘরে থাকতে আর। অর্ণবের কথাটা শেষ হওয়ার আগেই পিছন থেকে একটা মিহি কণ্ঠস্বর ভেসে এলো। হঠাৎ প্রতাপ রায়ের সামনে বসে থাকা আগন্তুকটিকে দেখে চুপ করে যায় মেয়েটি। তার গলার স্বর শুনেই ছেলেটি যে পিছন ফিরে তাকিয়েছে বুঝতে পারে সে। সিঁড়ির ধাপ দিয়ে নেমে আসছে অলিভিয়া। ফিনফিনে সাদা শার্টিনের একটা হাউসকোট তার গায়ে, ধবধবে ফর্সা গায়ের রং। দূর থেকে দেখলেও বোঝা যায় মাখনের মতো মসৃণ ত্বকের দুটি। কি অসাধারণ রূপ তার, ঠিক যেন রূপকথা থেকে বেরিয়ে আসা কোনো রাজকন্যা। শুধু মুখে হাসির অভাব, বরং
কিঞ্চিত চিন্তার ছাপ। আয় অলি, আলাপ করিয়ে দিই তোর সাথে। আমার খুব পুরনো বন্ধুর ভাগ্নে অর্ণব, কলকাতা থেকে এসেছে, ফটোগ্রাফার। হ্যালো। আর এই যে আমাদের পরিবারের একমাত্র মণি, আমার ভাইয়ের মেয়ে অলিভিয়া, আমরা ওকে অলি বলে ডাকি। এই 2 মাস হলো এসেছে। হ্যালো, আমি অর্ণব সেন। আমি অলিভিয়া রায়। বসুন না। এ কি জেঠু, তোমাদের খাবার তো ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ রে, ওই কথা বলতে বলতে তোর ব্রেকফাস্টটা রঘুকে দিতে বলেছি, তুই বস। আজকালকার মেয়েরা সব ব্যাপকভাবে হেলথ কনসিয়াস, বুঝলে, নন অয়েলি ফুড ছাড়া খায় না আবার। গোপালের বউটার কি অবস্থা বলো দেখিনি। সব সময় বকুল বকুল করে পাগল ছিল। এখন এখন কি হবে বউটার? ওইটুকু বাচ্চাটাকে পিশাচে মারলো। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে কথাটা বলল বিষ্ণু। গ্রামের ছোট্ট চায়ের দোকানে আড্ডার ঠেক বসে সকাল 10টার দিকে। আরে শুধু কি ওর বউটার নাকি গো, আমাদের গোপালটাও তো একেবারে থম মেরে গেছে গো বিষ্ণুদা। আর ওদের কথাই বা শুধু বলি কেন, ওই সরণের পরিবারটার দিকেও তো তাকানো যায় না গো। টুসিটা কতদিন আমাদের ফুলের গাছে ফুল তুলতে আসতো, যাবার সময় কটা ফুল ওই তুলসী তলায় রেখেছে তো। ওহ, কি যে ভালো ছিল মেয়েটা। আরে তোর কথাই ঠিক রে পেলা। কে জানে আমাদের গ্রামটায় কোন অভিশাপ নেমে এলো। রক্ষে করো ভোলানাথ। অল্প বয়সী একটা ছেলের দিকে চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে বলল চায়ের দোকানদার। তারপর গলার নেতানো গামছাটা দিয়ে মুখটা একবার মুছে নিয়ে ছেলেটির দিকে ফিরে বলল, আর কিছু লাগবে নাকি বাবু? একটা নোনতা বিস্কুট, মিষ্টি বিস্কুট কিছু লাগবে নাকি? না, শুধু কড়া করে আর 1 কাপ চা। হ্যাঁ, আপনি তো রায়বাড়িতে উঠেছেন তাই না? বড় কর্তাকে বলবেন রামুর দোকানে চা খেয়েছেন। নিশ্চয়ই বলবো। চায়ের দোকানে বসে থাকা বাকি ছেলেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। রায়বাড়ির অতিথি জেনে ছেলেটিকে বেশ সমীহ করে নমস্কার জানালো একবার। তারপর নিজেদের মধ্যে আবার কথা বলে চলল। রাতের দিকে একা বেরোবেননি বাবু। আপনারা শহুরে মানুষ, আমাদের মতো মুখ্য মানুষের কথা বিশ্বাস করবেননি, কিন্তু এ গ্রামে অপদেবতা ঘুরে বেড়ায় রাতের বেলা, সাবধানে থাকবেন। অবশ্যই। আচ্ছা, ওই বাচ্চা মেয়ে দুটোর বাড়ি কোন দিকে? এই তো ওই। চায়ের দোকানের মালিক গড়গড় করে বলে চলল সব কথা, বকুলের কথা, টুসুর কথা, সমস্ত কিছু। আজ আর অলিভিয়ার বাড়ি থেকে বেরোনো হয়নি। মাঝে মধ্যে এসে এই বাড়ির সামনের পুকুর ধারটায় গিয়ে দাঁড়িয়ে থাকে। কখনো সেখান থেকে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যায় হাটের দিকে। গ্রামের সবাই জানে সে রায়বাড়ির মেয়ে, তাই সকলে সমীহ করেই চলে তাকে। তাছাড়া এখানে তো আর করার মতো কিছু নেই। সেই যে রিসার্চ ওয়ার্কটা মাঝপথে থামিয়ে দিয়ে হাঙ্গেরি থেকে দিল্লি ফিরে এলো, তারপর থেকেই নিজেকে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে সরিয়ে নিয়েছে সে। মাঝে মাঝে শুধু ইন্টারনেটে কি সব ঘাঁটাঘাঁটি করে। বন্ধু বান্ধবদের থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। প্রথম তাদের ফোন রিসিভ করতো না, আর এখন তারা ফোন করাই বন্ধ করে দিয়েছে। প্রফেসর দাশগুপ্ত ফোন করেছিলেন বার কয়েক, জানতে চেয়েছিলেন কি হলো, হঠাৎ মাঝপথে কেন অলিভিয়া এমন করে রিসার্চটা বন্ধ করে দিল। অলিভিয়া শুধু বলেছিল, প্রজেক্টটা আমি ছেড়ে দিইনি স্যার, শুধু বন্ধ রেখেছি কদিনের জন্য। ইতিহাসের সত্যতা প্রমাণ করতে গেলে মাঝে মাঝে ইতিহাসের কবর খুঁড়ে বের করে আনতে হয় চরিত্রদের। তাদের তো অনুভব করতে হয় স্যার, ফিরে যেতে হয় প্রাচীন যুগে। আমি সেটুকু বিরতি নিয়েছি। আজ সারাদিন অর্ণব গ্রাম দেখতে বেরিয়েছিল। সারাদিন ধরে কুসুমডিহির এদিক ওদিক ঘুরে বেশ কয়েকটা ছবি তুলে রায়বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেল তার।
রঘু বলল, আপনি তো দুপুরে খাবার খাননি। দাদাবাবু বলে দিয়েছিলেন আপনি এলেই যেন সন্ধে বেশ ভারী জল খাবার দেওয়া হয়। হাত থেকে লুচির প্লেট, কষা মাংসের বাটি আর মিষ্টির প্লেটটা নামিয়ে রাখল রঘু। এসবের কোনো প্রয়োজন ছিল না, আমি দুপুরে হালকা খাবার খেয়েই নিয়েছিলাম। এখন 1 কাপ চা হলেই যথেষ্ট। জেঠু যখন বলেছে রঘুদার কিছু করার নেই, ওটা খেয়ে নিন। জেঠু একটু বেরিয়েছে, কিছু কাজ আছে বলছিল। আপনার খাওয়া হলে সারা বাড়ি ঘোরানোর দায়িত্ব আমায় দিয়ে গেছে। অলিভিয়া এসে উপস্থিত হলো হল ঘরে। অলিভ রঙের কুর্তিটায় তার ত্বকের উজ্জ্বলতা যেন আরও বেড়ে উঠেছে, কিন্তু মুখটা কেমন ফ্যাকাশে। অর্ণবার কথা বাড়ায়নি। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে অলিভিয়ার সঙ্গে রায়বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগল। নিচের তলার সবকটা ঘর ঘুরে দেখার পর তারা উপরের তলায় পৌঁছল। সিঁড়ি দিয়ে উঠেই সামনে যে দেওয়ালটা পড়ে তার উপর স্বমহিমায় বিরাজ করছে একটা মস্ত বড় ছবি। সোনালি রঙের ফ্রেমে বাঁধানো এক অসাধারণ সুন্দরী মহিলার ছবি। ইনি অলিভিয়ার ঠাকুমা। উপরে উঠতে উঠতেই ডান দিকের একটা ঘর খুলে তার ভিতরে ঢুকল ওরা। সেটা প্রতাপ রায়ের ঘর। এর ঠিক পাশের ঘরটাই অর্ণবকে দেওয়া হয়েছে থাকার জন্য। তারপরে ডান দিকের ঘরগুলো সব তালা দেওয়া, আর বাঁ দিকের প্রথম ঘরটা অলিভিয়ার বাবা মায়ের, এবং তার পাশেরটাতেই থাকে অলিভিয়া। আর এই ঘরটা হলো আমার। বাঁ দিকের দ্বিতীয় ঘরটায় ঢুকতে ঢুকতেই বলল অলিভিয়া। অর্ণবও ঢুকে এলো তার সাথে। চারিদিকে তাকিয়ে একবার দেখল অর্ণব। প্রতিটা ঘরে ঢুকেই অর্ণব এমনই করেছিল অবশ্য। সবকিছুকে অবজার্ভ করা তার স্বভাবগত। অসাধারণ। একটা বিশাল আয়নার দিকে তাকিয়ে কথাটা বলল অর্ণব। অর্ণবের দৃষ্টি লক্ষ্য করে অলিভিয়াও সেদিকেই তাকালো। তারপর আয়নার সামনে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এই বাড়িতে এটাই আমার সব থেকে পছন্দের জিনিস, জানেন। এমনিতেই আয়না জিনিসটাই আমি বড্ড ভালোবাসি। কথাটা বলতে বলতেই চুপ করে যায় অলিভিয়া। তার দৃষ্টি আয়নায় পড়া প্রতিবিম্বটার দিকে। সেদিকে তাকিয়ে কিছু একটা দেখছে সে। ভুরু কুঁচকে গেছে তার। কপালে স্পষ্ট হচ্ছে কয়েকটা সরু রেখা। অর্ণবের দৃষ্টিও সেদিকেই পড়ল। আয়নার মধ্যে ভ্রু কুঁচকে কি এমন দেখছে অলিভিয়া? আর সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন অস্থির হয়ে পড়েছে সে। হঠাৎ হঠাৎ করে কি হলো তার? ব্যাপারটা লক্ষ্য করেই অর্ণব একবার গলা ঝেড়ে নিয়ে বলল, এনিথিং রং? না, আসলে গতকাল রাতে ঘুমটা ভালো করে হয়নি, তাই মনে হচ্ছে চোখের তলায় তার ছাপ পড়েছে। তবে আজ রাতে আশা করি ঠিক হয়ে যাবে। ভালো করে ঘুমোতে হবে। হ্যাঁ, ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কথাটা বলতে বলতেই অর্ণবের দৃষ্টি যায় দেওয়ালে টাঙানো একটা পোর্ট্রেটের দিকে। সেদিকে এগিয়ে এসে সে বলে, এটা কার ছবি? ও, ওটা আমার আঁকা। কদিন আগেই এঁকেছিলাম, এখানে আসার আগে। স্পিচলেস। খুব সুন্দর আঁকেন আপনি, কিন্তু এই ছবিটা কার বলুন তো? অনেক কোথাও প্রিন্সেস মনে হচ্ছে। আমার কল্পনার প্রিন্সেস। মানে এটা আপনার কল্পনা? আর এই ছবির মহিলাটি? চুপ করে যায় অর্ণব। ভ্রু কুঁচকে গেছে তার। মাথার মধ্যে চিন্তার সুতোগুলো ঘুরপাক খাচ্ছে যেন। ছবিটা দেখে সে কিছু একটা মনে করার চেষ্টা করছে। মেঝে পর্যন্ত বিছিয়ে থাকা একটা গাউন পরে দাঁড়িয়ে আছেন এক মহিলা। ফর্সা গায়ের রং, মাথার চুল তুলে আগেকার দিনের মতোই খোপা করে বাঁধা বিদেশি স্টাইলে। গলার কাছে গাউনের উপর ভারী অদ্ভুতভাবে সাদা রঙের কাপড় দিয়ে কুচি কুচি করা, ঠিক আগেকার দিনের প্রিন্সেসরা যেমন গাউন পরত সেই রকম। গলার ওই কুচি দেওয়া ডিজাইনটা একটু আলাদা। এই ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। হয়তো মুখটা নয়, কিন্তু এই স্টাইলটা একই। অবশ্য মুখ এক নয়, সেটাই বা জোর দিয়ে কি বলা যায়? যখন সেই ছবিটা কোথাও দেখেছি মনেই পড়ছে না, দেখা ছবিটাও তো স্পষ্ট মনে পড়ছে না, কিন্তু এইরকম ছবি আমি দেখেছি, কোথাও একটা তো দেখেছি। উফ, এতবার করে বললাম সূর্যকে, তাও প্রতিবারের মতো দেরি করছে। এই অন্ধকারে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বারবার বললাম তাড়াতাড়ি আসতে, তাও দেরি করছে। গ্রামে যে পিশাচ ঘুরছে
তা তো ও জানে। আমার আমার এত ভয় করছে, তাও দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ? এর চেয়ে এত রাতে না এলেই ভালো হতো। ধুর, রাত ছাড়াই বা আসবো কখন? সবাইকে লুকিয়ে আসতে হলো তো এই রাতের বেলাতেই। নিজের মনেই বিড়বিড় করছিল প্রিয়া। হঠাৎ পিছনে একটা মচমচ শব্দ শুনতেই ফিরে তাকায় সে। সূর্য, এভাবে কেউ দেরি কর। কে ওখানে? কে? পিছনে ফিরতেই চমকে ওঠে প্রিয়া। গাছের আড়ালে একটা বিশাল ছায়া যেন ঢুকে পড়ল। ও পিছন ফিরতেই, কে ওটা? সূর্য তো আমারই মতন বছর 17-র একটা ছেলে। এটা সূর্য ছায়া হতেই পারে না। এটা তো বেশ বড়। তাহলে কি সেই রক্তচোষা পিশাচ? কথাটা মাথায় আসতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল প্রিয়ার। এক পা করে পিছিয়ে আসতে থাকে প্রিয়া, কিন্তু আচমকাই ধাক্কা খায় কিছুতে। পিঠটা ঠেকে গেছে বিশাল একটা গাছের কাণ্ডে, পা দুটো সরছে না ওর। এদিকে সামনের গাছের আড়াল থেকে সেই ছায়াটা একটু একটু করে বেরিয়ে আসছে তার দিকে। ভয়ে হাত পা কাঁপছে প্রিয়ার। প্রচণ্ড ভয়ে যেমন মানুষের গলার স্বর স্তব্ধ হয়ে যায়, ওরও এই মুহূর্তে ঠিক তাই হয়েছে। ছায়াটা ধীরে ধীরে সম্পূর্ণ বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। মিশমিশে কালো কাপড়ে ঢাকা তার শরীর, যেন এই অন্ধকারের মধ্যে অনায়াসেই মিশে যায় তার শরীরটা। কিন্তু মুখটা দেখা যায় না, কালো, সবটা কালো। এই যে স্বয়ং মৃত্যু। রাত প্রায় 1টা বাজে। লাইট অফ করেই শুয়ে আছে অর্ণব, কিন্তু চোখে ঘুম নামেনি এখনো। বেশ কিছু জিনিস নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে চলেছে সে। অথচ এতক্ষণ দেখার পরেও অর্ণবের জিজ্ঞাসাটা মিটল না। ইন্টারনেটে যা খোঁজার চেষ্টা সে করছে তা ঠিক পাচ্ছে না। বাধ্য হয়ে ইন্টারনেটটা অফ করে বিছানা থেকে উঠে এলো অর্ণব। ফ্যানটা মাথার উপর ঘুরছে, গ্রাম্য পরিবেশ, অথচ কেমন একটু গরম লাগছে, অস্বস্তি হচ্ছে। হিসেব না মিললে এমন মাঝে মাঝে হয় ওর। জানলার ধারে এসে দাঁড়ালো। বাইরে হালকা চাঁদের আলোয় বাগানটা দেখা যাচ্ছে, বাগান পেরিয়ে পুকুর পাড়টাও দেখা যাচ্ছে। আর ওখানে কি একটা দাঁড়িয়ে আছে না? তাই তো মনে হচ্ছে। বেশ বড়সড় চেহারা, দূর থেকে বোঝা যাচ্ছে না ঠিক। সে বিশাল চেহারাটা চলে যাচ্ছে, মুহূর্তেই সেটা মিলিয়ে গেল অন্ধকারে। অর্ণব ঘরের আলোটা জ্বালাতে গিয়েও জ্বালালো না। ওভাবেই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে চোখে পড়ল পাশের ঘরে, অর্থাৎ প্রতাপ রায়ের ঘরে আলো জ্বলছে। স্যার, মেয়েটার নাম প্রিয়া দাস, ওই নিমাই দর্জির মেয়ে। এই বাগানটা পেরোলেই যে ওই একতলা ইটের বাড়িটা, ওটাতেই থাকে। রাতের দিকেই তো হয়েছে, তাই না স্যার? তাই তো মনে হচ্ছে। একটা বিষয় কিন্তু স্পষ্ট ঘোষবাবু। প্রিয়ার ডেড বডিটা ভালো করে পর্যবেক্ষণ করছিলেন ওসি তালুকদার। সেই এক ক্ষত, ঘাড়ের ডান পাশে আক্রমণ, জুগলার ভেইন এফেক্টেড। সেখান থেকেই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কি স্যার? আপনাদের এই অপদেবতা শুধু মেয়েদের রক্তই পছন্দ করে। স্যার স্যার এবার তো মেনে নিন যে এইসব কাজ ওই ভয়ঙ্কর পিশাচের। আপনি খামোখাই ছুটছেন স্যার। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে এই অপদেবতাদের সাথে মানুষ কি পারে? কিন্তু ঘোষবাবু, তাকে তো বাকিরা কেউ দেখেনি, আর সেই যাদের দেখা দিয়েছে তারা প্রত্যেকেই মারা গেছে। তাহলে কি করে? আমি দেখেছি তাকে। ওসিকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই কাঁপা গলায় কথাটা বলে ওঠে এক অল্প বয়সী বউ। গ্রামের সকলে তাকে হারানের বউ বলি ডাকে। এতক্ষণ ধরে এসে থম মেরে দাঁড়িয়েছিল এক কোণে। দেখে মনে হচ্ছিল যেন মারাত্মক কোনো ট্রমার মধ্যে আছে, যেন নিমাইয়ের পরিবারের শোকটা সেও পেয়েছে প্রবলভাবে। আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি ওই পিশাচটাকে। মুখটা তার চেনা যায় না, কালো, সব কালো, মুখটাও কালো, একটা কালো ছায়া যেন। চাপকলটা খারাপ হয়ে গেছে, তাই আমি পুকুর পাড়ে গেছিলাম বাথরুমের জল আনতে। হঠাৎ বুঝতে পারি পেছনে কি একটা এসেছে।
আমি আমি পেছন ঘুরতেই দেখি, ও মা গো, কি বিভৎস কালো চেহারার বিশাল একটা পিশাচ, কি ভয়ঙ্কর। তবে 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 কি? সে ভয় পায় শাখা সিঁদুরকে। আমাকে তো সে মারেনি, আমার কপালে লাল টিপ, সিঁথির সিঁদুর এসব দেখেই সে সরে গেল, আর কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল অন্ধকারে। প্রথমে আমি বুঝিনি কেন সে এমন পালিয়ে গেল, কিন্তু পরে বুঝলাম যখন প্রিয়া তার শিকার হয়েছে, তখন বুঝলাম এই অপদেবতা ওদের মারে না গো। হে আমার শাখা সিঁদুর আমায় রক্ষা করেছে। ও ঠাকুর, প্রিয়া তো আমার থেকে মোটে 1 বছরের বড়, তাও আমায় না মেরে প্রিয়াকে মারল। তোমাকেও বলিহারি বাপু নিমাই, মেয়েটাকে রাতের বেলা ছেড়ে দিলে একা একা, একবারও চোখে পড়লো না যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল? মেয়েটার তো বিয়ে ঠিক করেছিলে, শুনলাম পাশের গ্রামে। এত রেতে সমস্ত মেয়ে মানুষ একা একা, ছি 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 ছি। আজ বিয়েটা হয়ে গেলে তোমার মেয়েটা তো বেঁচে যেত। একে একে অনেকেই ভয় জড়ানো গলায় নিজের বক্তব্য রাখছে। কেউ কেউ সান্ত্বনাও দিচ্ছে নিমাইয়ের পরিবারকে। নিমাই আর তার গোটা পরিবার এখন মেয়ের শোকে হতভম্ব হয়ে রয়েছে। কারো কথার কোনো উত্তর দিতে পারছে না তারা। কিছু বলছেন না বিশ্বনাথ তালুকদারও। গভীর দুশ্চিন্তা ছেঁকে ধরেছে তাকে। এই কেসের সমাধান যে তিনি কিছুতেই করতে পারছেন না, সেটা তিনি বেশ বুঝতে পারছেন। আর করবই বা কিভাবে? গ্রামের লোকের এই অন্ধবিশ্বাস, তার উপরে একটাও ক্লু পাচ্ছি না। কি করে কেসটার যে গতি করবো কে জানে। এখন আবার নাকি সেই পিশাচের দর্শনও পাওয়া গেছে। কেউ আর আমাদের কাজে কোনো সহায়তাই করবে না। আপনি তো এই গ্রামের থানার ওসি। ভিড়ের মধ্যে থেকেই পরিষ্কার গলার স্বরে প্রশ্নটা এলো। ঘুরে তাকালেন বিশ্বনাথ তালুকদার। একটি অল্প বয়সী ছেলে এগিয়ে আসছে তার দিকে। চেহারায় স্পষ্ট ব্যক্তিত্বের ছাপ, শহুরে পোশাক, আর তার কথা বলার ধরনই বলে দিচ্ছে এই গ্রামে সে আগন্তুক। ছেলেটিকে মাথা থেকে পা পর্যন্ত একবার জরিপ করে নিলেন তিনি। তারপর ভুরু কুচকে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি? নমস্কার, আমি অর্ণব সেন, কলকাতা থেকে এসেছি, পেশায় একজন ফটোগ্রাফার। কলকাতা থেকে? তো এইখানে কেন? আমি একটা প্রজেক্টে কাজ করছি, মেইনলি সিলেক্টেড কিছু ভিলেজের উপর ফটোগ্রাফি। তো কুসুমডিহির নাম শুনলাম, তাই চলে এলাম। পরশু বিকেলেই এসেছি। ও, তা কোথায় আছেন এখানে? রায়বাড়ি। শ্রী প্রতাপ রায় আমার মামার বন্ধু, সেই সূত্রেই আর কি। দেখুন, এখানে থাকাটা কিন্তু সেফ নয়, বুঝতেই পারছেন। কাজটা মিটিয়ে তাড়াতাড়ি ফিরে যান। আমার যে কিছু হবে না তা আপনিও বুঝতে পারছেন। মানে ভিকটিম তো শুধু মেয়েরাই হচ্ছে দেখছি, তাও অল্প বয়সী অবিবাহিত মেয়ে। যাই হোক, আমি শহরের ছেলে, এসব অপদেবতায় বিশ্বাস করি না। তা আপনার কি মনে হয়? পুলিশ কোনো কিছু মনে হওয়ার উপরে কাজ করে না মিস্টার। ক্লু ধরে এগিয়ে সত্যটা প্রমাণ করতে হয়। প্রমাণিত হলে সেটাই সত্য, নচেত নয়। তা ঠিক। আচ্ছা, আবার পরে দেখা হবে। দুহাত নমস্কারের ভঙ্গিতে জড়ো করে বলল অর্ণব। ছেলেটা চলে যাচ্ছে দেখে ওসি তালুকদারের কি যেন একটা মনে হতেই ডাকবেন ভাবলেন, কিন্তু ডাকলেন না। ভুরু কুঁচকে তাকিয়ে থাকলেন তার চলে যাওয়ার পথের দিকে। প্রিয়ার কেসটার ব্যাপারে ঘাঁটতে গিয়ে বেরিয়ে আসে একটি তথ্য। 17 বছর বয়সী প্রিয়া গ্রামের সরকারি হাই স্কুলের ছাত্রী। তারই বয়সী সূর্য নামের একটি ছেলের সাথে তার সম্পর্কের কথা তার বন্ধু বান্ধবী মারফত গ্রামে ছড়িয়ে যায় প্রিয়ার মৃত্যুর পর। পুলিশ সূর্য নামে ছেলেটির বাড়ি পৌঁছতেই জানতে পারে গতকাল মাঝরাত থেকেই ছেলেটির ধুম জ্বর। প্রচণ্ড ভয় আতঙ্কে সে নাকি প্রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এখনও সে কেমন ভয় সিঁটিয়ে রয়েছে। মুখ খুললেই চিৎকার করে উঠছে পিশাচ পিশাচ বলে। বেলার দিকে একবার এসেছিলেন ওসি, কিন্তু ছেলেটি কিছুই বলার অবস্থায় ছিল না। এখন সন্ধ্যের দিকে ছেলেটার জ্বর একটু কমেছে আর খানিকটা ধাতস্থ হয়েছে সে। সেটা শুনে
সন্ধেবেলায় আবার এসেছেন বিশ্বনাথ তালুকদার। আমাকে নির্ভয়ে সবটা বলতে পারো, সেদিন কেন গেছিল প্রিয়া ওখানে? আমি আর প্রিয়া আমরা দুজনকে ভালোবাসতাম, কিন্তু ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিল। বাড়িতে বলতে পারছিল না, তাই দুজনে ঠিক করেছিলাম কদিনের জন্য পালিয়ে যাব। তাই রাতের বেলাটা ঠিক হবে মনে করি। কাল আমার যেতে একটু দেরি হয়ে যায়। আর ভয় পেও না, তুমি যে কিছু দেখেছো সেটা আমি জানি। কি দেখেছো সেটা না বললে? পিশাচ, রক্তচোষা পিশাচ। পিশাচ? আমি যখন পৌঁছলাম খানিকটা দূর থেকে দেখি একটা বিশাল কালো ছায়ার মতো কিছু মাটিতে বসে আছে, নড়ছে সেটা। প্রথমটায় কিছু বুঝতে পারিনি। আরো একটু এগিয়ে যেতে দেখলাম কালো মতো ছায়াটা উঠে নিমেষে সরে গেল ওখান থেকে। তখনই আমি ছুটে গেলাম। আমি দেখতে পেলাম প্রিয়া ওখানে পড়ে আছে কেমন করে। ওর ওড়নাটা একটু দূরে পড়েছিল, আর জামাটা রক্তে ভিজে গিয়েছিল। কি সাংঘাতিক! আমি ছুটতে থাকলাম পাগলের মতো। ছুটে আমাদের ঘরের দাওয়ায় এসে পৌঁছয়। তারপর আর কিছু মনে নেই স্যার। তারপর তো ওকে আমরাই কোলে করে ঘরে নিয়ে এলাম স্যার। মাঝরাতে বাথরুম যাবো বলে উঠে দেখি ছেলেটা আমার দাওয়ায় পড়ে আছে, গা পুড়ে যাচ্ছে জ্বরে। এসব পালানোর কথা তো জানতাম না। ভেবেছিলাম ছেলেটা হয়তো উঠেছিল আর জ্বর বলে জ্ঞান হারিয়েছে। সূর্যর বাবা ওসির দিকে তাকিয়ে কথাটা বলেই মুখ নিচু করে নেন। মোবাইলে তোলা প্রিয়ার ছবিটা ভালো করে লক্ষ্য করছিল অর্ণব। ভিড়ের আড়াল থেকেই কায়দা করে কখন যে প্রিয়ার ডেড বডির বিভিন্ন অ্যাঙ্গেলে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিল টের পায়নি কেউ। প্রিয়ার ছবিটা ভালো করে জুম করে দেখল অর্ণব। মেয়েটার ডান দিকের ঘাড়ের একটা জায়গায় দুটো গোলাকৃতি গভীর ক্ষত হয়েছে। রক্ত জমে জায়গাটা কেমন কালো হয়ে গেছে। বেশ খানিকটা রক্ত বেরিয়েছে সেখান থেকে, যার কিছুটা ভিজিয়েছে মেয়েটার চুড়িদারের গলার গাছটা, আর কিছুটা ভিজিয়েছে নিচের ঘাসগুলোকে। কতটা দেখে মনে হচ্ছে ঠিক যেন দুটো ক্যানাইনের দাগ, অথচ বেশ গভীর। যেখানে আঘাত করা হয়েছে বোঝাই যাচ্ছে সেটা জুগলার ভেইনের জায়গা। তার মানে প্রচণ্ড ব্লিডিং, আর জুগলার ভেইনে আঘাতই মৃত্যুর কারণ। কথাগুলো ভাবতে ভাবতেই একটার পর একটা ছবি দেখে যাচ্ছিল অর্ণব। হঠাৎ দরজায় টোকা পড়তেই ভাবনার স্রোতে তাল কাটল। কে? আসতে পারি? ও, আপনি আসুন আসুন। কথাটা বলতে বলতেই মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল অর্ণব। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলেন প্রতাপ রায়। মুখে বেশ চিন্তার ছাপ। অর্ণবের দিকে তাকিয়ে বললেন, গতকাল রাতে আর একটা মেয়ে। জানি, আজ সকালে ওদিকেই ছিলাম আমি। আপনাদের ওসি স্যারের সঙ্গে কথা হলো, আলাপ হলো। সাংঘাতিকভাবে মারা গেছে মেয়েটি। শরীর থেকে অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। তাই এরকম চলতে থাকলে গ্রামটা কিন্তু খুব শিগগিরই। সেটাই তো চিন্তা বাবা। সবাই ভয় একদম তটস্থ হয়ে আছে। অলিকে নিয়ে বড্ড ভয় হচ্ছে এবার বাবা আমার। ওকে বারবার বলছি দিল্লি ফিরে যেতে, কিন্তু কিছুতেই শুনছে না। বলছে আমি নাকি ওর কোনো ক্ষতি হতে দেব না। তা নাকি ও জানে। যেতে চাইছে না কেন জানি না। ওর সেই বিদেশ থেকে ফেরার পর কি যে হয়েছে কে জানে। ওর বাবা মাও কিচ্ছু বুঝতে পারছিল না। সেই ভিড়ে থেকেই ওর কেমন মেজাজ হাবভাব সব পাল্টে গেল। আগে তো মেয়ে এখানে আসতেই চাইতো না, গ্রামে নাকি ওর ভালো লাগে না। আর সেই মেয়ে হঠাৎ এখন বলে বসলো এই গ্রামেই আসবে। রিসার্চের কাজটাও মাঝপথে বন্ধ করে দিয়েছে। একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই গ্রামে এসে পড়ে রয়েছে।
আর এদিকে বিপদ পদে পদে। ওর কিছু একটা হয়ে গেলে আমি ওর বাবা মাকে কি জবাব দেবো বলো তো বাবা? কিসের রিসার্চ? মানে ওর ওর সাবজেক্ট কি ছিল ওর? ও তো হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, তবে ঠিক কি টপিকে তা আমি জানি না। আচ্ছা, বিদেশ বললেন যখন, কোথায় গেছিল? হাঙ্গেরি। হাঙ্গেরি? ভুরু কুঁচকে গেছে অর্ণবের। কি একটা কথা মাথায় এসেও যেন আসছে না। অর্ণবকে এভাবে একমনে কোনো কথা ভাবতে দেখে আর কিছু বললেন না প্রতাপ রায়। দরজার দিকে পা বাড়ালেন। হঠাৎ পিছন থেকে অর্ণব বলে উঠল, অত রাত অবধি জেগে থাকা আপনার শরীরের পক্ষে ভালো নয়। পা দুটো যেন থেমে গেল প্রতাপ রায়ের। দরজা থেকে ঠিক বেরোনোর মুখেই থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। পিছন ফিরে একটু ধীর স্বরে বললেন, রাত অবধি? কবে বলো তো? গতকাল। ও, ওই মাঝে মাঝে আমি বই পড়ি, রাতে ঘুম আসে না তো তাই। ওসব ড্রাকুলা, নরপিশাচের কাহিনী এসব বই পড়লে ঘুম না আসারই কথা। তুমি আগের দিন অলিভিয়ার সঙ্গে আপনার ঘরটাও ঘুরে দেখছিলাম। বইয়ের ডেকের সামনের টেবিলটায় এই দুটো বই বের করে রাখা ছিল। তোমার অবজারভেশন পাওয়ার কিন্তু খুবই সাংঘাতিক। নাহলে যে ভালো ভালো দৃশ্যগুলো হাতছাড়া হয়ে যাবে মুহূর্তেই। আচ্ছা, আপনি দেখেছেন ওই পিশাচকে? আমি কই না তো। তুমি কি এসবে বিশ্বাস করছো তাহলে? একদমই না। প্রতাপ রায় ঘর থেকে বেরিয়ে যেতেই অর্ণব মোবাইলটা আবার বের করল। কিন্তু এবার প্রিয়ার ছবি নয়, খুলল ইন্টারনেট। গুগল সার্চ বাটনে সার্চ করল কিছু একটা, আর তার ফলে যা সামনে এলো সেটা আসতেই অর্ণবের ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি খেলে গেল। আরও বেশ কিছু সার্চ করতে লাগলো সে, আর সাথে সাথেই মুখের অভিব্যক্তি পাল্টে যেতে লাগলো অর্ণবের। সেই অস্থিরভাবে মোবাইলের স্ক্রিনটা চোখের আরও সামনে এনে পড়তে লাগলো কিছু। তারপর একটার পর একটা অনেক কিছুই সে দেখতে লাগলো সার্চ ইঞ্জিনে। সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। অর্ণব কিন্তু নড়ল না। ওভাবেই ঠায় বসে সে অনবরত পড়ে চলেছে একটার পর একটা আর্টিকেল। আর ততই তার কপালের ভাঁজ গাঢ় হতে শুরু করল। মুখ ফুটে একটাই শব্দ বেরিয়ে এলো, ক্লারা। দরজায় টোকা পড়তেই চটক ভাঙল অর্ণবে। আপনি আসুন না। হ্যাঁ, রাতের খাবার প্রায় রেডি, তাই জেঠুই ডাকতে পাঠালো। আচ্ছা, আজ বেশ ফ্রেশ লাগছে আপনাকে। ঘুমটা ভালো হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, বেশ ভালো করে ঘুমিয়েছি আজ। কয়েকদিন ঘুমটা ঠিক হচ্ছিল না। ওই স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ, ওই খারাপ স্বপ্ন যা হচ্ছে এখানে তারই এফেক্ট আর কি। আচ্ছা, আপনার কাজ কত দূর? প্রায় শেষের দিকেই। ও, দ্যাটস রিয়েলি গ্রেট। আমাকে দেখান না ছবিগুলো প্লিজ। খাবার রেডি হয়ে সার্ভ করতে 10 মিনিট মতো লাগবেই, ততক্ষণে কয়েকটা ছবি দেখা হয়ে যাবে। বিছানার উপর রাখা ক্যামেরাটা অলিভিয়ার দিকে এগিয়ে দেয় অর্ণব। সেটা হাতে নিয়ে অন করেই অলিভিয়া মুগ্ধ হয়ে দেখতে শুরু করলো ছবিগুলো। তারপর একটার পর একটা ছবি দেখতে দেখতে বলল, দারুণ ছবি তোলেন কিন্তু আপনি। এক একটা ক্যাপচার অসাধারণ। আপনি এখান থেকে নেক্সট কোন গ্রামে যাবেন? ছবিগুলো দেখতে দেখতেই প্রশ্ন করে অলিভিয়া। অর্ণব এক দৃষ্টে দেখতে লাগলো অলিভিয়াকে। ওকে বড্ড অন্যরকম লাগছে আজ। এখানে এসে থেকে গত দুদিনে তো এমন লাগেনি ওকে। আমি আপাতত কলকাতায় ফিরে যাব, এখানে কাজ মিটে গেলে। তারপর দেখি অন্য কোথায় যাওয়া যায়। আচ্ছা, আপনি কবে দিল্লি ব্যাক করে আবার রিসার্চ শুরু করছেন? রিসার্চ? আপনার জেঠুর কাছে শুনছিলাম। আচ্ছা, আপনার তো হিস্ট্রি, কার উপরে? খাবার দিয়ে দিয়েছি অলি দিদি, দাদাবাবু অপেক্ষা করছে তোমার জন্য। অর্ণবের কথাটা শেষ হওয়ার আগেই দরজার বাইরে রঘুদা এসে হাজির। অলিভিয়ার দিক থেকে চোখ ফিরিয়ে দরজায় রঘুদার দিকে তাকালো অর্ণব। সেদিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে অমনি ভিতর থেকে কে যেন বাধা দিল তাকে। শুধু বলল, হ্যাঁ, চলো খেয়ে নেওয়া যাক। এখন তাহলে আরেকটা ক্লু পাওয়া গেল। কি বলেন ঘোষবাবু? কোন ক্লু স্যার? সেই পিশাচের শরীর কালো কাপড়ে ঢাকা থাকে, বেশ লম্বা চওড়া চেহারা, মুখটাও কালো। আর স্যার বলছি, পিশাচ তো তেমন ভয়ানক দেখতে হয় স্যার। মানে হারানের বউয়ের কপালটা তো বেশ ভালো বলতে হবে।
সে যে ওই পিশাচ দেখেও বেঁচে গেল বলুন। আর ওকে তো শুনেছি কাল ভালো করে নাকি চান করিয়ে ওই পুজো দিতে নিয়ে গেছিল ওই মন্দিরে, দোষ কাটাতে আর কি। আপনি ভেবে দেখুন স্যার, মানে ওই অপদেবতার শিকার হতে হতে প্রায় বেঁচে গেল বলুন। এইখানেই তো অদ্ভুত লাগছে ঘোষবাবু। আবার অদ্ভুত কিসে স্যার? আপনি তো শুনলেন যে শাখা সিঁদুরের জোরেই বেঁচে গেছে। না হলে আপনি একটা কথা বলুন যে নিমায়ের মেয়েটা তো মরলো, তাই তো, আর ওকে দেখে ও ছেড়ে দিল। না না, এটা তো মানতেই হবে যে পবিত্র কিছুকে দেখে প্রেত খুব ভয় পায়। তবে তবে বিশ্বাস করুন, আমি না এমন প্রেতের কথা প্রথম শুনলাম যে ওদের রক্ত খায় না। ঘোষবাবু, আমার মাথাটা এমনিতেই খারাপ হয়ে গেছে, আপনি আর প্লিজ গুলিয়ে দেবেন না। হারানের বউকে কেন ছেড়ে দিল সে? কনস্টেবল ঘোষ আর বসে না থেকে সেখান থেকে সরে পড়ে। একটু পরে পুরুষালী কণ্ঠের স্বর কানে আসতেই ফিরে তাকালেন ওসি। আসতে পারি? আপনি আপনি এখানে? আসতেই হলো। আপনার হেল্প লাগবে? হ্যাঁ, ভিতরে আসুন। কি হেল্প? খুব বিপদ রায়বাড়িতে। অলিভিয়া রায়ের খুব বিপদ। মানে কি বলতে চাইছেন আপনি? আর কিসের বিপদ? উনি নেক্সট টার্গেট হতে পারেন। কি বলছেন আপনি? আর আমি আপনার কথা মানবই বা কেন? আমি আর আপনি ছাড়া এই গ্রামের কেউ বিশ্বাস করে না যে এটা কোনো অপদেবতা নয়, বরং এক মানুষের কাজ। রীতিমতো রাতের অন্ধকারে ক্রাইম হচ্ছে এখানে। আপনার থানার কেউই আপনাকে সাহায্য করছে না। গ্রামের লোকের অন্ধবিশ্বাস আপনার প্রতি পদক্ষেপে বাধা দিচ্ছে। তাই বলছি, এটাই শেষ সুযোগ। আমার কথা শুনলে আপনার ক্ষতি কিচ্ছু হবে না, বরং যদি সত্যতা প্রমাণিত হয় তবে আপনার বিশ্বাস জিতে যাবে। কিন্তু আপনি কি করে? আপনাকে সব বলবো, কিন্তু এখন নয়। আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে রাখুন, প্রয়োজনে যোগাযোগ করব। আপনি বরং ইমিডিয়েট রায়বাড়ির আশেপাশে একটু নজর রাখার ব্যবস্থা করুন। বাকি কথা বলার সময় এখন নেই। আর একটা কথা, যে আপনি রায়বাড়ির আশেপাশে নজর রাখার ব্যবস্থা করছেন সেটা যেন কোনোভাবেই রায়বাড়ির কেউ জানতে না পারে। আজ রাতেই আপনার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিন্তু আজ রাতটা কিন্তু খুব ক্রুশিয়াল। সারা রাত খুব সতর্ক থাকতে হবে। গ্রামের মেয়েরা এমনিতেও ভয় বেরোচ্ছে না, তবুও একটু বাড়িতে বাড়িতে সতর্কবার্তা পৌঁছে দিন। সকলে যেন খুব সাবধানে থাকে এবং বাড়ি থেকে বের না হয়, কোনো মতেই না। আর প্লিজ, আমি যে আপনাকে এগুলো বললাম সেটা সিক্রেটই রাখবেন। কথাটা বলেই ওসির ফোন নাম্বারটা নিয়ে থানা থেকে বেরিয়ে গেল ছেলেটি। কিছু বললেন না বিশ্বনাথ তালুকদার। তিনি ঠিক কিছু বলার জন্য আসলে খুঁজেই পেলেন না হয়তো। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হাতঘড়িটা একবার উল্টে দেখে নিলেন। এখন বেলা 11টা সবে। আপনাকে একটা কথা বলার ছিল। অর্ণবের গলা শুনেই পাশে তাকালেন প্রতাপ রায়। বাগানের ফুলগাছগুলোই নিজেই একটু পাতা ছাড়ছিলেন। হঠাৎ তার পাশে অর্ণব এসে হাজির হওয়ায় অবাক হলেন তিনি। কি তোমার আজকে তাড়াতাড়ি ছবি তোলা হয়ে গেল তো? সে ব্যাপারেই বলতে এসেছি। আমার কাজ এখানে শেষ। আজ সন্ধ্যে ট্রেনেই ব্যাক করছি। হ্যাঁ, সে কি? আগে তো কিছু বলনি, হঠাৎ করে? আগে বলা হয়নি, কারণ ভেবেছিলাম আজকের দিনটাও থাকবো, কিন্তু কলকাতায় একটু কাজ পড়ে গেছে। এখানের কাজ শেষ হয়ে গেছে, তাই আর দেরি করে লাভ নেই। কিন্তু এভাবে হঠাৎ করে আজকের দিনটা অন্তত থেকে যাও। দেখো, তোমার ইম্পর্টেন্ট কাজ থাকলে আমি আটকাবো না, কিন্তু খুব জরুরি কিছু না হয় তাহলে আজকের দিনটা থেকে যাও। আবার কবে দেখা হবে কে জানে। সত্যিই যদি খুব দরকার না পড়তো আজ যেতাম না, কিন্তু বেশ, পরের বার তোমার মামাটিকে কিন্তু ধরে নিয়ে এসো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অলিভিয়া ওর ঘরেই আছে তো? হ্যাঁ, যাও না। ও আর কোথায় যাবে? সকালে একটু পুকুর ধারে গিয়ে বসেছিল, তারপর রোদ উঠতেই ঘরে ঢুকে গেল। দিন দিন খুবই বিউটি কনসিয়াস হয়ে পড়ছে। এটা আজকাল প্রায় সব মেয়েরই ঘটনা। দেওয়ালে টাঙানো ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে অলিভিয়া। ওই নীলচে আভার চোখ দুটো যেন আমাকে ডাকে। ওই চোখ দুটোয় কি বিশাল যে রহস্য লুকিয়ে আছে, সেই প্রাচীন রহস্যের মাত্র এক ভাগ জানতে পেরেছি। না জানি আরো কত শত রহস্য লুকিয়ে আছে ইতিহাসে। কত বছর আগের কথা, সেই 15 শতকের সময়। হ্যাঁ, অদ্ভুত ক্ষমতাশালী এক নারী, অকাল চর্চায় গোটা হাঙ্গেরি জুড়ে যার জুড়ি মেলা ভার। তার গুপ্তবিদ্যার কথা জানতো না সেভাবে কেউ, কিন্তু তার ক্ষমতার প্রভাব টের পেয়েছিল গোটা হাঙ্গেরি।
তার গুপ্তবিদ্যার রসদ সে ঢেলে দিয়েছিল তারই এক আপনজনের মধ্যে, যার জন্ম রচনা করেছিল এক রক্তাক্ত অধ্যায়। সে তো 1500 শতাব্দীর শেষের দিকের কথা। আর এখন সালটা 2025। সে কি সত্যিই মারা গেছে, নাকি আবার ফিরে এসেছে তার গুপ্তবিদ্যার মধ্য দিয়ে, আর ফিরে এসেছে হাঙ্গেরির সেই কালো অধ্যায় কুসুমডিহি গ্রামে? দরজায় টোকা পড়তেই চটক ভাঙল অলিভিয়ার। এতক্ষণ ধরে সে ছবিটার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সেটা ছবি নয়, গোপন ইতিহাসের হারিয়ে যাওয়া পাতা। মনে হচ্ছিল অনেক কিছু পড়ে ফেলছিল অলিভিয়া। আসছি। দরজা খুলতেই দেখা যায় অর্ণব দাঁড়িয়ে আছে। আপনি আজ বেরোননি? বেরিয়েছিলাম তো, কিন্তু কাজ ছিল না তেমন। ও, ভেতরে আসুন। আসলে কাজ ছিল না বলাটা ভুল। কাজ শেষ আমার এই কুসুমডিহিতে। কাজ শেষ মানে কবে ফিরে যাচ্ছেন আপনি? আজই, সন্ধ্যের ট্রেন। কই আগে বলেননি তো? আরে হঠাৎ করেই ঠিক হয়েছে, মানে গতকাল রাতে কলকাতায় খুব জরুরি একটা কাজ পড়ে গেছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আপনারা তো কাজ আছে, এখানে পড়ে থাকলে চলবে কেন? তা ঠিক, কিন্তু কাজ তো আপনারও আছে। কবে ফিরছেন দিল্লি? কথাটা শুনেই একটু কেমন যেন মিয়ে গেল অলিভিয়া। আমি কি সত্যি ফিরে যেতে চাই না আমার পুরনো জীবনে, নাকি ফিরে যেতে পারছি না? কোনো একটা অদৃশ্য টান আমাকে ফিরে যেতে দিচ্ছে না। মুহূর্তেই হাসি ফুটে ওঠে তার মুখে। নিজের অভিব্যক্তিকে সম্পূর্ণ সন্তর্পণে লুকিয়ে রেখে সে বলে, জানি না, এই তো বেশ লাগছে। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে কি সাংঘাতিক ডিফারেন্স বলুন তো। আর কটা দিন থেকে যাই, তারপর না হয়। আচ্ছা, আপনার সঙ্গে আবার দেখা কি করে হবে? আপনি বরং আমি এখানে থাকতে থাকতে আরেকবার আসবেন। বেশ, তাই হবে। খুব শিগগিরই দেখা হবে, দেখবেন। বেশ, আপনার লাগেজ রেডি? হ্যাঁ, ও আজ সকালেই গুছিয়ে রেখেছি। কথাটা বলেই চুপ করে যায় অর্ণব। এক দৃষ্টে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে অলিভিয়া দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই মুখের হাসি সম্পূর্ণ মিলিয়ে যায় তার। কিছুক্ষণের মধ্যেই অলিভিয়া খেয়াল করে বিষয়টা, অবাক হয়ে প্রশ্ন করে, কি হয়েছে বলুন তো? আপনি ওভাবে তাকিয়ে কি দেখছেন? আপনার মুখটা কেমন যেন লাগছে। আমার মুখে? কি হয়েছে আমার মুখে? নিজের দুগালে দুহাতের আঙুল ছুঁয়ে বোঝার চেষ্টা করে সে। কেমন ফ্যাকাশে লাগছে, চোখের তলার চামড়াগুলো কেমন জড়ো হয়ে আসছে, কপালে ভাঁজ। এরকম অদ্ভুত লাগছে কেন আজকে আপনাকে? যেদিন এখানে এসেছিলাম সেদিনও ফ্যাকাশে লাগছিল আপনার মুখটা, কিন্তু আজ অনেক বেশি লাগছে। অর্ণবের কথা শুনেই চমকে ওঠে অলিভিয়া। অস্থিরভাবে সে দাঁড়ায় বিশাল আয়নাটার সামনে। ঝুঁকে পড়ে তার নিজের প্রতিবিম্বটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে সে। তারপর নিজের কাঁপা কাঁপা হাতে নিজের দুগালে কপালে আঙুল স্পর্শ করে দেখতে থাকে বারবার, আর অস্ফুটে নিজের অজান্তেই বলে ফেলে, তার মানে আজ আবার? আপনি রেস্ট নিন একটু, আমি এখন আসি। বিকেল গড়িয়ে সন্ধে হতেই কুসুমডিহি গ্রামটায় আবার ভয়ের চাদর নেমে এলো। প্রতিটা বাড়ির দরজা বন্ধ। গুটি কয়েক লোক আর 2-4টে বয়স্ক মহিলা অবশিষ্ট কাজটুকু সারতে বাড়ির বাইরে রয়েছে, কিন্তু তাদেরও চোখে মুখে ভয়। যতই হোক, অপদেবতার সামনে পড়লে যে কোনো মানুষ ভয়ই মারা যেতে পারে। তাছাড়া সে হারানের বউকে ছেড়ে দিয়েছে মানে এমন তো নয় যে অন্য কাউকে ছেড়ে দেবে। নিশ্চিতভাবে কেউ সে ব্যাপারে কিছু বলতেও পারছে না। ও স্যার, বলছি আর কতক্ষণে যাবে? উড়ি বাবারে, কতক্ষণ এই মশার মধ্যে কামড় খাবো বলুন তো? ঘোষবাবু চুপ করুন তো। আমি জানি মশার ভয়ে নয়, আপনি অন্য ভয়ে পালাতে চাইছেন, কিন্তু এই ভাঙা ঝুপড়ি থেকে এক পাও বেরোনো যাবে না যতক্ষণ না কিছু হচ্ছে। এখানে চুপ করে বসে থাকুন।
কিছু হচ্ছে মানে? স্যার আপনি কি অপেক্ষা করছেন নাকি যে কখন ওই পিশাচটা এসে আমাদের ঘাড় মটকাবে স্যার? স্যার আমার বাড়িতে বউ বাচ্চা আছে স্যার। স্যার আমাকে ছেড়ে দিন, না না, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে দয়া করে ছেড়ে দিন। সেটাই তো বলছি ঘোষবাবু, আমরা দুজনেই পুরুষ মানুষ, মাঝবয়স্ক, বিয়ে করেছি, সংসারও করেছি, কোনোভাবেই আমাদের রক্ত পছন্দ হবে না আপনার পিশাচ দেবতার। স্যার আপনি কি ইয়ার্কি মারছেন? অপদেবতার ক্ষমতা আপনি জানেন? হ্যাঁ, যে তার আর তার শিকারের মাঝখানে আসে না তাকেও মোটেই ছেড়ে দেয় না। উফ, রাত এখন প্রায় 11:30 বাজে স্যার। প্রায় 1 ঘন্টা ধরে এই বাঁশবাগানের পাশে এরা ভাঙা অন্ধকার ঝুপড়ির ভেতর লুকিয়ে বসে আছি। আর কখন থেকে ওই এক নাগারে পুকুরের দিকে তাকিয়ে আছি। ওই তো ওখানে কটা নারকেল গাছ আর ওই পুকুরের জলে চাঁদের চিকচিকি আলো ছাড়া তো আর কিছুই দেখছি না স্যার। ধর আজ কিছু হবে না স্যার, আর কিছু হবে না, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন না স্যার। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, ভোলানাথ বাঁচিয়েছে স্যার। চলুন চলুন এবার পালাই স্যার। আপনি আর কথা না বলে চুপ করে দাঁড়ান তো, সারা রাত পড়ে আছে এখনো। আমার ধারণা এটাই ক্রাইম স্পট হবে আজ রাতে। স্যার কি হয়েছে বলুন তো আজ আপনারা? ওদিকে রায়বাড়ির দিকে 3 জনকে আপনি পাহারার জন্য পাঠালেন, আর এদিকে আপনি আর আমি এখানে। কথাটা শেষ করতে পারলেন না ঘোষবাবু। ওসি স্যারের দিকে তাকিয়ে কথা থেমে গেছে তার। বিশ্বনাথ তালুকদারের চোখ দুটো স্থিরভাবে আটকে আছে ওই পুকুর পাড়ের দিকে, ভুরু দুটো কুঁচকে আছে তার। সেই দৃষ্টি লক্ষ্য করেই পুকুরের দিকে তাকালেন কনস্টেবল, আর তাকাতেই চমকে উঠলেন তিনি। একটা মেয়ে, রোগা ছিপছিপে চেহারার একটা মেয়ে, দূর থেকে মুখটা ভালো করে বোঝা না গেলেও চেহারার গড়ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অল্প বয়সী একটা মেয়ে। একটা সাদা রঙের চুড়িদার পরে আছে সে। ওটা কে স্যার? ওটা কে? গ্রামে তো সব বাড়িতে আমরা বলে এলাম যে কেউ যেন না বেরো স্যার। স্যার এই সময় তাহলে ওটা কে দাঁড়িয়ে স্যার? ও স্যার, ওরে বাবা রে বাবা। আমিও তো আপনার মতো কিছুই বুঝতে পারছি না। মেয়েটি নিজের মনেই গুনগুন করতে থাকে একটা গান। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তারপর বেশ আয়েশ করে এসে বসল বাঁধানো ঘাটের ধারে। পুকুরের দিকে তার মুখ। মেয়েটি এখনো গুনগুন করে চলেছে সেই গানটা। ও কি পাগল নাকি? ও কার মেয়ে? ও জানে না এই পিশাচ ঘুরছে গ্রামে? হ্যাঁ, মরতে এসেছে নাকি? উফ, কি মুশকিল রে বাবা। এক্ষুনি ওকে টেনে হিচড়ে ওর বাড়িতে দিয়ে আসি, চলুন। কনস্টেবল ঘোষের ডান হাতটা চেপে ধরে ওসি, তারপর খুব চাপা গলায় বলেন, একদম না, আমি না বলা অবধি আপনি এইখানেই থাকবেন আমার সাথে। স্যার কিন্তু মেয়েটার যদি কিছু হয়ে যায়? হ্যাঁ, না না, চোখের সামনে এই দৃশ্য দেখার মতো কোনো ক্ষমতা নেই স্যার আমার। স্যার আর ওই পিশাচের সাথে লড়াই করার মতো না 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 স্যার, ও কোনো জোরও আমার কাছে নেই স্যার। আমাকে ছেড়ে দিন স্যার। কিচ্ছু হবে না, আমার বিশ্বাস আছে। নিজের ঘরেই অস্থিরভাবে পায়চারি করছেন প্রতাপ রায়। মনটা কেমন যেন কু ডাকছে আজকে। এই কদিন ধরে যে বইগুলো পড়ছিলাম আজ সেগুলো ছুঁতেও ইচ্ছে করছে না। অর্ণব ছেলেটা কদিন ছিল তাই হয়তো মনে সাহস ছিল, এখন আবার সেই ভয়টা ঝুঁকিয়ে বসেছে মনের মধ্যে। খুব ভয় করছে ওলির জন্য। না 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 না, এভাবে আর টেনশন নিয়ে থাকা যায় না। কালই ফোন করব প্রদীপকে, আর বৌমা এসে ওর মেয়েকে নিয়ে যাক, ওরাই বোঝাতে পারবে ওকে। এভাবে আমি আর দুশ্চিন্তা নিতে পারছি না। কথাগুলো নিজেকেই বলে চললেন তিনি। তারপর পায়চারি থামিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। অন্ধকার দোতলার বারান্দায় একপাশের মেঝেতে স্পষ্ট খেয়াল করা যাচ্ছে আলোর ছটা। অলিভিয়ার ঘরের বন্ধ দরজার তলা থেকে ভেসে আসছে সেটা। তার মানে সে এখনো জেগে। ধীর পায়ে সেদিকে এগিয়ে যান প্রতাপ রায়। অলিভিয়ার দরজার কাছে পৌঁছতে তিনি বুঝতে পারেন খুব চাপা স্বরে কেউ কিছু কথা বলছে। এই ঘরে তো অলিভিয়া ছাড়া আর কারোর থাকার কথা নয়। দরজায় দুটো টোকা মেরে প্রশ্ন করেন তিনি, এখনো জেগে আছিস অলি? উফ, তুমি এখন যাও জেঠু প্লিজ, আমি ঘুমোবো এক্ষুনি, আমি ঘুমিয়ে পড়বো, তুমি যাও।
অত্যন্ত ঝাঁঝালো স্বরে ভিতর থেকে এলো কথাগুলো, আর তারপরেই নিভে গেল ঘরের আলোটা। আর কিছু বললেন না প্রতাপ রায়। তিনি বুঝতে পারেন না কি হয় মাঝে মাঝে মেয়েটার। কখনো কখনো কেমন মেজাজি খিটখিটে হয়ে যায় ওনার এই শান্তশিষ্ট মেয়েটা। কেন এমন হয় সত্যি তিনি জানেন না। স্যার, আরও তো আধ ঘন্টা হয়ে গেল স্যার। মেয়েটা তো দেখছি খুব ফুর্তি মনে। হ্যাঁ, গুনগুন করে গান গেয়ে চলেছে। আরে পিশাচকে ডাকছে নাকি নিজের রক্তটা খাবার জন্য? আর এদিকে দেখুন, এদিকে আমার ভয়ে আমার গলাটা এলো পুরো শুকিয়ে যাচ্ছে স্যার। আমিও বুঝতে পারছি না কিছুই। তবে এতক্ষণ যখন অপেক্ষা করলাম, আরও কিছুক্ষণ করাই যাক। তাছাড়া কি হলো? ওটা কি স্যার? ওটা দেখুন, ওদিকে দেখুন স্যার। কোথায় কি? পুকুর পাড়ের চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে কিছুই দেখতে পেলেন না ওসি। এক্ষুনি ছিল স্যার, আমি দেখেছি, আমি ঠিক দেখেছি। ওই পুকুর থেকে একটু সরে, মানে ওই আম গাছটার কাছে না, আমি যেন দেখলাম স্যার একটা কালো ছায়ার মতো কি যেন চলে গেল স্যার। রয়েছে স্যার, ওই আম গাছের আড়ালে রয়েছে স্যার। আম গাছটার দিকেই ভালো করে তাকান বিশ্বনাথ তালুকদার। একে তো অন্ধকার, গাছপালাগুলো কেমন কালো কালো লাগছে। চাঁদের আলোয় চারিদিক তো আলো ভরেছে, কিন্তু সাদা আর কালো রঙেই সবটা মাখামাখি। তার উপর এই পিশাচের ভয়। হঠাৎ করে ইলিউশন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু না, ইলিউশন নয়। ওসি নিজেও আম গাছটার পিছনে নড়তে দেখলেন একটা ছায়াকে। এইমাত্র ধীরে ধীরে সেই ছায়াটা বেরিয়ে আসছে গাছের আড়াল থেকে। বিশাল চেহারার কালো একটা শরীর, কালো পোশাকে ঢাকা। মেয়েটা গান থামিয়েছে তার। পিছনে একটা মচমচ শব্দ হতেই চুপ করে যায় সে। মুখে একটা বাঁকা হাসি খেলে যায় তার। শব্দটা আরও কাছে এগিয়ে আসছে। সামনে দৃশ্যটা দেখে থরথর করে কাঁপতে থাকেন কনস্টেবল ঘোষ। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, পিশাচ, পিশাচ। সেই পায়ের শব্দটা মেয়েটার ঠিক পিছনে আসতেই থেমে গেল। মেয়েটা পিছন ফিরল, আর অপ্রত্যাশিতভাবেই কালো আলকাতরার মতো একটা মুখ তার নজরে এলো। ওটা কি মুখ বলা চলে? পুরোটাই কালো। খুব কাছ থেকে দেখলে চোখের সাদা অংশ দুটো শুধু দৃশ্যমান হয়। সারা শরীরে বাদুড়ের মতো কালো কাপড় জড়ানো, কি বিভৎস দেখতে। মেয়েটা আর 5 জনের মতোই আঁতকে উঠল, চিৎকার করে উঠল একবার। হাসছে সেই বিভৎস চেহারার পিশাচটা। ঘোষবাবু, শিগগিরই চলুন। কথাটা বলেই পাশ ফিরে দেখলেন কনস্টেবল ঘোষ রীতিমতো কাঁপছে। তাকে কিছু বলে এই মুহূর্তে সময় নষ্ট করার মতো এক মাইক্রোসেকেন্ডও নেই। নিজের বন্দুকটা হাতে নিয়ে ভাঙা ঝুপড়িটা থেকে ছিটকে বেরিয়ে এলেন ওসি তালুকদার। যা করতে হবে এক্ষুনি, কিন্তু খুব সাবধানে। গুলি চালালে সেটা মেয়েটার গায়ে গিয়েও লাগতে পারে। পিশাচের মতো শরীরটা ডান হাত তুলে নিল শূন্যে। তার হাতটা মুঠো হয়ে আছে, কিছু যেন ধরা আছে তাতে। তীব্র বেগে হাতে ধরে রাখা কি একটা নিয়ে গিয়ে গেল মেয়েটার ঘাড়ের কাছে। ওসি বিশ্বনাথ তালুকদার রিভলভার উঁচিয়ে ফায়ার করতেই যাবেন, এমন সময় গুলির একটা তীব্র শব্দ ছুটে এলো। আর তো চিৎকার করে ওঠে সেই কালো মূর্তিটা। বাঁ হাতে নিজের ডান হাতের কবজিটা ধরে বসে পড়ে মাটিতে। কিন্তু আমি তো গুলি চালাইনি। তাহলে? তিনি ছুটতে থাকেন ওদিকে। হঠাৎ কানে এলো একটা চেনা স্বর। সাবধান, একদম নড়ার চেষ্টা করবে না, ওখানেই বসে থাকো। তোমার দিকেই কিন্তু রিভলভারের নিশানা, কোনো রকম চালাকি চলবে না। মিস্টার তালুকদার, এদিকে আসুন। দেখে যান আপনাদের ভ্যাম্পায়ার, এই রক্তচোষা পিশাচকে। বেশ উঁচু গলায় কথাগুলো ভেসে আসছিল ওই ঝুপড়িটার পাশেই খড়ের গাদা থেকে। সেখান থেকেই গা হাত পা ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছে একটি অল্প বয়সী ছেলে। ওসি তালুকদার কিছুই বুঝতে পারেন না, শুধু ঘাড় নেড়ে এগিয়ে যান যন্ত্রণায় ছটফট করতে থাকা সেই অপদেবতাটার দিকে। উঠে দাঁড়িয়েছে সাদা চুড়িদার পরা সেই মেয়েটি। চাঁদের আলোয় ওসি স্পষ্ট দেখতে পান তার পাশে এসে দাঁড়িয়েছে অর্ণব। তার হাতে ধরে রাখা আছে একটা রিভলভার। মেয়েটির দিকে তাকিয়ে বলল, ওয়েল ডান নিশা। মেয়েটিও হাসি মুখে মাথা নত করল একবার। ওসি তালুকদারের বিস্ময়ের সীমা নেই। তিনি একটু আমতা আমতা করে বললেন, মানে এই মেয়েটি এই সব কিছু সাজানো?
আর আপনি যে বললেন এখানে, আর ওদিকে রায়বাড়িতে বিপদ, ধুরমশাই কিছু তো বুঝতে পারছি না। আরে আপনি কে বলুন তো? গুলি খেয়ে কালো মূর্তিটাকে ওভাবে কাতরাতে দেখে একটু থমকে যান কনস্টেবল ঘোষ। অপদেবতাদের তো গুলি লাগার কথা নয়, তাহলে? খানিকটা ধাতস্থ হয়ে বেরিয়ে আসেন ঝুপড়ি থেকে, কিন্তু ভয়টা এখনো পুরোপুরি চলে যায়নি তার। তাই ধীরে ধীরে এগিয়ে আসেন সেদিকে। যেখানে গুলি লেগেছে সেখান দিয়ে গল গল করে বেরিয়ে আসছে লাল রক্ত। আচ্ছা, এই পিশাচের কি গুলি লাগলে রক্ত বের হয়? প্রশ্নটা মাথায় আসতেই ঘোষবাবুর নজর যায় অর্ণবের দিকে। আপনি আপনি এখানে? আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে এর সঙ্গে পরিচয় করে নিন। আপনাদের পিশাচ। যান আগে গিয়ে ওকে ধরুন, ভয় পাবেন না। ও কোনো সত্যিকারের অপদেবতা নয়, বরং আপনার আমার মতোই রক্তমাংসের মানুষ। তবে হ্যাঁ, পিশাচ বলতে পারেন। যেভাবে পরপর 3টে খুন করেছে তাতে পিশাচ ছাড়া আর কী বা বলা যায়। ওর মুখের ওই কালো রংটা তুললেই আসল মুখটা দেখা যাবে। কথা মতো পকেট থেকে একটা রুমাল বের করে পুকুরের জলে ভিজিয়ে আনলেন কনস্টেবল। তারপর সেই পিশাচরূপী লোকটার মুখে আচ্ছা করে ঘষতেই কালো রংটা উঠে আসতে লাগলো, আর তখন একটু একটু করে পরিষ্কার হতে লাগলো তার মুখটা। আরে এ তো রায়বাড়ির! চমকে যান কনস্টেবল ঘোষ। লোকটার মুখে আরেকবার রুমালটা ভালো করে ঘষে বোঝার চেষ্টা করেন তিনি ঠিক দেখছেন তো। আপনি একদম ঠিক। এই হচ্ছে রায়বাড়ির সারাক্ষণ ফাইফরমাস খাটা বাজার হাট করার লোক রঘু। একে তো আমি সেদিনই সন্দেহ করতে শুরু করেছিলাম যেদিন ওই 3rd ভিকটিম মারা যায়। সেদিন রাতের বেলাও যখন খাবার খেতে ডাকতে আসে আমাদের, তখন ওর কানের পাশে কালো রং দেখতে পাই আমি। প্রথমে সাধারণভাবে বলতে যাচ্ছিলাম যে কানের পাশে ওটা কিসের দাগ, কিন্তু তখনই আমার মনে পড়ল সকালে হারানের বউয়ের কথাটা। কালো, সব কালো। চুপ করে থাকলাম। গোপনেই সমস্ত তদন্ত চালালাম। ফটোগ্রাফি করার নাম করে গ্রামের সর্বত্র ঘুরে ঘুরে সব কিছু খুঁটিয়ে জানলাম। আমাকে যে রায়বাড়িতে আড়াল থেকে নজর রাখতে বললেন সেটা এর জন্যই? একদম। ও আজ রাতে বেরোবেই সে আমি জানতাম, আর ও বেরোনোর খবর পেতেই আমি রেডি হয়ে গেলাম। সঙ্গে আমাদের সিউডো ভিকটিমও, নিশাকেও রেডি হতে সিগন্যাল দিলাম। আচ্ছা, প্রথম কেসটা যেদিন হয়েছিল তার 10 দিন বাদে দ্বিতীয় মার্ডারটা, আর তার 6 দিন বাদে তৃতীয়টা, কিন্তু এটা মাত্র 2 দিনের ব্যবধানে হলো, আর সেটাও আপনি জানতে পারলেন কি করে? জানলাম মিস্টার তালুকদার, কারণ এই চতুর্থ মৃত্যুর গল্পটার সূচনা আমিই করেছি। সে কি? আপনি মানে? আরে রঘু, মানে এই কালপ্রিটটা এরকম রক্ত নিয়ে কেন, আর কিভাবে? এখনো বুঝতে পারলেন না? দাঁড়ান। এই বলে অর্ণব পাশে পড়ে থাকা একটা অদ্ভুত সাদা ছুঁচলো জিনিস হাতে তুলে নিল। তারপর বলল, এই দেখুন, এই হচ্ছে সেই অপদেবতার ক্যানাইন। এই জিনিসটা 2টো গভীর ধারালো দাঁতের আকারে তৈরি। এটা দিয়ে ওই রঘু ভিকটিমদের ডান দিকের ঘাড়ের এমন জায়গায় তীব্রভাবে আঘাত করত যেখানে জুগুলার ভেইন আছে, আর জুগুলার ভেইন এমনভাবে ড্যামেজ করা হতো যেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হতো। সারা রাত মেয়েগুলোকে কেউ দেখতে পেত না, ফলে অতক্ষণ পড়ে থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আর ট্রিটমেন্টের অভাবে মারা যেত তারা। ভ্যাম্পায়ারের ত্রাস সৃষ্টি করতে হলে এমন স্থানেই অ্যাটাকটা করতে হতো। যেহেতু নকল দাঁত, তাই স্যালাইভা পাওয়া সম্ভব নয়। আর ওই বিশাল কালো পোশাকের কোথাও রক্ত সংগ্রহ করার প্যাকেট জাতীয় কিছু পেয়ে যাবেন, সার্চ করে দেখুন। আর একে নিজেদের হেফাজতে নিন। ডান হাতে গুলিটা ছুঁয়ে বেরিয়েছে, কিছুই হবে না, কিন্তু এমন কাত হয়েই থাকবে। কিন্তু রক্ত নিয়ে কি করে? আচ্ছা, তার মানে ব্লাড চালানকারী কোনো র্যাকেট? সেটা হলেই বোধহয় ভালো হতো, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর, নৃশংস ও অবিশ্বাস্য সত্যি আছে এর পেছনে। কি সত্যি? বলবো, তার আগে রায়বাড়িতে যেতে হবে। ওখানে গেলেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। রাত প্রায় 1টা বাজে, অথচ ঘুম আসছে না প্রতাপ রায়ের চোখে। এখনও তার দুশ্চিন্তা কমেনি। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে জানলার কাছটায় দাঁড়িয়ে আছেন ঠায়। পূর্ণিমার চাঁদ গোল থালার মতো রাতের আকাশে বিছিয়ে আছে। রূপলি আলো মেখে চারপাশটা কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। বাগানের দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন প্রতাপ রায়। কয়েক মুহূর্তের জন্য সব রকম দুশ্চিন্তা মুছে গেছিল মন থেকে। হঠাৎ পুকুর পাড়টায় চোখে পড়তেই একটু
চমকে ওঠেন তিনি। একটা কালো ছায়া মতো কিছু একটা দেখা যাচ্ছে পুকুর পাড়ে, ঠিক সেই দিনের মতো। চোখের চশমাটা এক হাতে ঠিক করে নিয়ে আরও ভালো করে দেখার চেষ্টা করেন। ছায়াটা ঘুরপাক খাচ্ছে ওই পুকুর ধারটায়। সেদিন রাতে তো কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম এমন একটা ছায়াটাকে। মনে হয়েছিল চোখের ভুল হলেও হতে পারে, কিন্তু কিন্তু না, সেটা ভ্রম ছিল না। অন্তত আজ তো কোনো ভুল হচ্ছেই না, স্পষ্ট দেখা যাচ্ছে ছায়াটাকে। ওই তো ছায়াটা ধীরে ধীরে চলে যাচ্ছে। এ যদি পিশাচ হয় তাহলে এ বাড়ির আশেপাশে বারবার, তবে কি তার পরবর্তী শিকার এই বাড়িতেই? হোলি! কথাটা মাথায় আসতেই আঁতকে ওঠেন প্রতাপ রায়। জানলার পাশে আর দাঁড়াতে মন চাইল না ওর। ইচ্ছা হলো একবার অলির ঘরের বাইরেটা ঘুরে আসতে। সেই মতোই জানলা থেকে সরতে যাচ্ছিলেন ভদ্রলোক। হঠাৎ কি যেন চোখে পড়তেই আবার ফিরে তাকালেন বাগানের দিকে। কে একটা বাগান দিয়ে ওই পুকুর পাড়েই যাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে সে একটা মেয়ে। সাদা ফিনফিনে হাউসকোটটা জানান দিচ্ছে সে আর কেউ না, অলিভিয়া। প্রতাপ রায় ছিটকে দুপা পিছিয়ে আসেন জানলা থেকে। এই মুহূর্তেই অলিভিয়ার ওখানে যাওয়া মানেই তো বিপদ। ওই শয়তানটা যদি ওর কোনো ক্ষতি করে দেয়। আশঙ্কাটা উঁকি দিতেই নিজেকে সামলে নেন প্রতাপ রায়। ছুটে বেরিয়ে আসেন তার ঘর থেকে। তারপর দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির বাইরে আসেন। অলিভিয়া পুকুর পাড়ে নিচু হয়ে একটা নির্দিষ্ট গাছের নিচে কি যেন খুঁজছে, আর অস্থিরভাবে এপাশ ওপাশ দেখছে ঘাসের আড়ালে। তিনি ডাকতে থাকেন, অলি, 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 কি করছিস তুই এত রাতে এখানে? কথাটা যেন কানেই ঢুকছে না অলিভিয়ার। সে তখনও কিছু খুঁজে চলেছে। এদিকে হঠাৎ প্রতাপ রায়ের দৃষ্টি যায় অলিভিয়ার থেকে কয়েক হাত দূরেই একটা আম গাছের দিকে। সেখান থেকে এগিয়ে আসছে একটা ছায়া, সেই অবিকল ওই ছায়াটির মতোই। অলি, শিগগিরই চলে আয়, শিগগির চলে আয়। পিশাচ, পিশাচটা এসে গেছে। অলি, অলি, আমার কথা শোন অলি, উঠে আয় ওখান থেকে। কথাগুলো যেন পৌঁছচ্ছে নাই অলির কাছে। সেই পিশাচ এগিয়ে আসছে তার দিকে একটু একটু করে। অলি খোঁজাখুঁজি থামিয়ে ফিরে তাকিয়েছে সেই শয়তানটার দিকে। দাঁড়িয়ে পড়লেন প্রতাপ রায়। কিন্তু ও তো সরে আসছে না, বরং ওদিকেই এগিয়ে যাচ্ছে। আশ্চর্য তো, অলি কি দেখতে পাচ্ছে না নাকি পাগল হয়ে গেছে? আমাকে কিছু একটা করতে হবে ভেবেই ছুটতে লাগলেন প্রতাপ রায়, কিন্তু থমকে গেলেন কয়েক সেকেন্ডেই। শয়তানটার ঠিক পিছন দিক থেকেই আরও কেউ আসছে, আরেকটা ছায়ামূর্তি। থমকে গেছে অলির পা দুটো। সে পিছিয়ে এলো খানিকটা। পিশাচটার পিছন থেকে বেরিয়ে আসা সেই ছায়ামূর্তিটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। চাঁদের আলোয় তার মুখটা চেনা যেতেই চমকে যান প্রতাপ রায়। অর্ণব! অলিভিয়া আর একটাও কথা বলে না। তার ক্রোধে ভরা দৃষ্টি সেই দিকেই স্থির। অর্ণব, তুমি এখানে? আর ওটা কে? সে কি, চিনতে পারছেন না কে? এ তো আপনাদের সেই ভয়ানক রক্তচোষা পিশাচ। ও সরি, এটা তো ওর সাজ। এই সাজের ভেতরে আসল মানুষটাকেও কিন্তু আপনি দিব্য চেনেন। রোজ দুবেলা তার সঙ্গেই ওঠা বসা। মানে এসব কি বলছো? আমি তো কিছু... বুঝবেন, বুঝবেন, সব বুঝবেন। মুখটা একটু কাছে এসে ভালো করে দেখুন তো। সবটা কালো রং না উঠলেও কাছে এলে আপনার চিনতে ভুল হবে না আশা করি। রঘু! অবাক বিস্ময়ে কথাটা বেরিয়ে এলো প্রতাপ রায়ের মুখ থেকে। আর শব্দটা উচ্চারণ হতেই সে মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় অলিভিয়া। আমি তো কিছুই বুঝতে পারছি না অর্ণব, এসব কি হচ্ছে? অলি, অলি ওই ঘরে অজ্ঞান হয়ে। ডাক্তারের সঙ্গে আমায় কথা বলতে দাও। ডাক্তার তার কাজ করছে, আপাতত অলিভিয়ার রেস্ট প্রয়োজন। আর তারপর... বেশ, ও রেস্ট নিক। আগে বলো, তুমি কোত্থেকে এলে? তোমার তো কলকাতায় থাকার কথা এখন। উনি অর্ণব সেন নন, উনি ইন্দ্রজিৎ রায়, ফ্রম লালবাজার ডিডি। আর আপনার বন্ধু রণদীপ চ্যাটার্জিও কোনো এমনি সরকারি কর্মচারী নন। উনি লালবাজারে ডিসি ডিডির পোস্টে আছেন। আর হাতের ইশারায় বিশ্বনাথ তালুকদারকে থামতে বলে ইন্দ্রজিৎ। তারপর তার অসমাপ্ত কথাটি টেনে সে বলতে শুরু করে, আর আমি আপনার বন্ধুর ভাগ্নে নই, বরং এই কুসুমডিহির খবর যখন আমাদের ডিপার্টমেন্টে পৌঁছয় তখন এই সিক্রেট মিশনে তিনি আমাকে অ্যাপয়েন্ট করেন। বুঝতেই পারছেন, ছদ্মবেশ হলেই সেটা স্ট্রং হওয়া চাই। তাই চেনা লোকের বাড়িতে আশ্রয়টাই সেফ। কিন্তু সত্যি বলতে আমি তখন জানতাম না যে এই
বিশাল ঘটনার বীজটা আসলে এই বাড়িতেই বপন করা হয়েছিল। এইসব তুমি কি বলছো? রঘু এইসব করছে? তাহলে আমি জানতাম না ও এমন। আপনি জানতেন না, কিন্তু আপনার বাড়ির মেয়ে অলিভিয়া রায় সবই জানতেন। ইনফ্যাক্ট শি ইজ দ্য মাস্টার মাইন্ড। কি এসব কি যাতা বলছো তুমি? আমি যে পোস্টে আছি তাতে অন্তত যা তা বলা যায় না মিস্টার রায়। ইনফ্যাক্ট যা বলবো সবটা তথ্য প্রমাণ পাওয়ার পরেই বলতে হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টিম এসে পড়বে, তখন সবটাই আরেকবার বুঝে নেবেন। আপনার বন্ধু আসছেন। যাই হোক, আপনার অলি এই কাজটা কেন করেছে সেই কথায় আসছে। তার আগে বলি, রঘু এই কাজটা কেন করেছে। গ্রামের মানুষেরা একটু বেশি অন্ধবিশ্বাসী হয়, বিশেষ করে তারা তন্ত্র মন্ত্র কালা জাদু এসব কিছু খুব মানে। রঘুও তার ব্যতিক্রম নয়। এক একটা কুমারী মেয়ে হত্যা এবং তাদের তাজা রক্ত এনে দেওয়ার বিনিময় সে যে শুধু টাকা পেত তাই নয়, তাকে এ কথাও বোঝানো হয়েছিল যে সে যত এভাবে কুমারী মেয়েদের হত্যা করবে ততই নাকি তার আয়ু বৃদ্ধি পাবে, ধন সম্পদ হবে। এটা নাকি এক বিশেষ তন্ত্রবিদ্যা। রঘুও সেটা বিশ্বাস করে এবং রঘুকে আশ্বাস দেওয়া হয় যে তাকে দিল্লি পাঠানোরও ব্যবস্থা করা হবে, সেখানে সে বহাল তবিয়তে থাকবে। যথারীতি রঘু পা দেয় অলিভিয়ার ট্র্যাপে, আর কুসুমদিহিতে ঘটে যায় একটার পর একটা মৃত্যু। কিন্তু লোকে যাতে পিশাচ বা অপদেবতার কথা ভাবে এবং তদন্ত হতে সমস্যার সৃষ্টি হয়, তাই সেই নাটক। সেই নকল ক্যানাইনটাও আমাদের সংগ্রহে আছে। আর কাজ হয়ে গেলে রঘু সেই রক্ত এনে ওই পুকুর পাড়ের কোনো গাছের কাছে লুকিয়ে রেখে যেত প্যাকেটটা, আর সময় মতো মাঝরাতেই অলিভিয়া সেটা নিয়ে আসতো। থামো থামো, তোমরা এসব কি বলছো ওই নিষ্পাপ মেয়েটাকে নিয়ে? অলি ওরকম কখনো করতে পারে না। ও রক্তের কি প্রয়োজন? কি করবে ওই দিয়েও? রক্তের নেশা যে খুব খারাপ নেশা, ইতিহাস সাক্ষী আছে, আর ওনার সেই নেশাই লেগেছিল। রক্তের নেশা? এসব আপনি একটু ক্লিয়ারলি বলুন তো স্যার, আমিও বুঝতে পারছি না। অলিভিয়া রায় হঠাৎ এমন অদ্ভুত কাজ করলেন কেন? আর রক্ত মানে হঠাৎ এমন কুমারী মেয়েদের রক্ত তার প্রয়োজনই বা হবে কেন? সব কেমন ঘেটে যাচ্ছে। ইন্দ্রজিৎ কিছু বলতে যাবে এমন সময় উপরের ঘর থেকে নেমে এলেন সেই ডাক্তার। তিনি এতক্ষণ অলিভিয়ার ঘরেই ছিলেন। নেমে এসে ইন্দ্রজিতের দিকে তাকিয়ে তিনি বললেন, বলছি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওনার একটু রেস্টের প্রয়োজন। একটু সেন্স আসতেই কি সব বিড়বিড় করছিলেন, ক্লারা ক্লারা করে বলছিলেন, ঠিক বুঝলাম না। আপনি বলছিলেন ওনার জ্ঞান ফিরলেই ভায়োলেন্ট হয়ে যেতে পারেন, তাই একটা মাইল্ড ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কিছুক্ষণ ঘুমিয়ে থাকবেন আর কি। অপরাধীকে যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সে বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই। এখন কথা হলো, কেন একটা স্টুডিয়াস মেয়ে হঠাৎ সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এমনভাবে রক্তের মোহে মেতে উঠল? কেন? এই কেসটা স্টাডি করে আমি যেটুকু বুঝেছি আর আমার সাইকিয়াট্রিস্ট বন্ধুর সঙ্গে আলোচনা করে যে জ্ঞানের পৌঁছেছি সেটাই বলি। অলিভিয়ার হিস্ট্রি স্টুডেন্ট, তিনি যে চরিত্রকে নিয়ে রিসার্চ করেছিলেন সে কিন্তু ইতিহাসের কুখ্যাত এক মহিলা, ক্লারা বাথোরি। যদিও ইতিহাসে তার বিষয়ে খুব বেশি কিছু লেখা নেই, বরং লেখা আছে এলিজাবেথ বাথোরির কথা, যে ব্লাড কাউন্টেস হিসেবে পরিচিত, যার ছিল রক্তের নেশা, কুমারী মেয়েদের রক্ত। এই এলিজাবেথ বাথোরির এক সাংঘাতিক মানসিক রোগ দেখা দেয়। তার ধারণা ছিল কুমারী মেয়েদের তাজা রক্তে সে তার যৌবনকে ধরে রাখতে পারবে, তার বার্ধক্যকে দূরে সরিয়ে রাখতে পারবে। ফলে জন্ম হয় এক কুখ্যাত সাইকো সিরিয়াল কিলারের, যে কিনা নিজেদের দাসীদের তার দুর্গের ভিতরে হত্যা করত এবং তাদের রক্তে স্নান করত ও রক্ত পানও নাকি করত। এই নিয়ে অনেক মতবাদ আছে, সে কথা থাক। আমাদের আসল চরিত্র কিন্তু এলিজাবেথ নয়, বরং তার পিসি ক্লারা বাথোরি। অর্থাৎ সেই কুখ্যাত সিরিয়াল কিলারের জন্ম দেয় যে সে। এই ক্লারাই এলিজাবেথকে বুঝিয়েছিল যে কুমারী মেয়েদের তাজা রক্ত তার যৌবনটাকে আটকে রাখতে পারবে। ফলে এলিজাবেথও হয়ে ওঠে সিরিয়াল কিলার। এখন এই ক্লারা নাকি অকাল্ট চর্চায় পারদর্শী ছিল ভীষণভাবে, আর এটা তারই গুপ্তবিদ্যার জ্ঞান। ফলে যেহেতু ইতিহাস ক্লারার এই অকাল্ট চর্চার সত্যতা নিয়ে সেভাবে কথা বলেনি, তাই অলিভিয়ার রিসার্চের বিষয় হয় ক্লারা, মানে ক্লারার এই অকাল্ট চর্চা। কি আদৌ সত্যি? অলিভিয়ার প্রজেক্টটা যে প্রফেসরের আন্ডারে ছিল তাকে অলিভিয়ার প্রোফাইল থেকে খুঁজে পাওয়া খুব একটা মুশকিল কাজ নয়। তার সঙ্গে যোগাযোগ করতেই নিশ্চিত হলাম রিসার্চের বিষয়বস্তুর ব্যাপারে। আমি অলিভিয়ার ঘরে যেদিন প্রথম যাই, ওই ক্লারা বাথোরির ছবি দেওয়ালে দেখি। ছবিতে মহিলার পোশাক, স্টাইল সব কিছু বেশ
দেখা মনে হয়েছিল আমার, তখন বুঝতে পারিনি এলিজাবেথ বাথুরির সঙ্গে মিল আছে তা। কিন্তু পরে যখন আপনি বললেন ও হাঙ্গেরি গেছিল রিসার্চের জন্য, তখন ওই ছবিটার কথা মনে পড়তেই এই নামটা মাথায় স্ট্রাইক করলো। তারপর ইন্টারনেটের কৃপায় বুঝলাম ওটা ক্লারা। ক্লারার অকাল চর্চার সত্যতা প্রমাণ করার একটা উপায় খুঁজে পান অলিভিয়া। এলিজাবেথকে ক্লারা যে একটি গুপ্তবিদ্যা শিখিয়েছিল সেটার সত্যতা যাচাই করা, অর্থাৎ কুমারী মেয়েদের রক্তে বার্ধক্য না এসে যৌবন স্থায়ী হবে। এরপর খুব সম্ভবত অলিভিয়া নিজের অজান্তেই এই তথ্যটিকে বিশ্বাস করতে শুরু করে। হাঙ্গেরি থেকে সে হঠাৎ করেই দিল্লি ফিরে আসে এবং তার স্বভাব পরিবর্তন হতে থাকে, অর্থাৎ মানসিক সমস্যাটা তখন থেকেই গ্রো করেছিল। আর এই সব কিছুর টালমাটালে ওনার মধ্যে জন্ম নেয় এক মানসিক রোগ, বার্ধক্য আসার ভয়, যৌবন হারানোর ভয়। আর তখনই ক্লারা বাথুরিকে সে আরও বেশি আঁকড়ে ধরার চেষ্টা করে। দিল্লিতে থেকে তার এই রক্তের নেশা মিটবে না, কারণ ওখানে মেয়েদের ট্র্যাপ করা অত সহজ কাজ নয়। এই গ্রামে সেটা সম্ভব, ফলে তার এই কুসুমডিহিতে আসা। এখানে তার পক্ষে একা এটা করা সম্ভব ছিল না, কাউকে প্রয়োজন ছিল, এবং সেটা রঘুকে দিয়েই মিটিয়ে যায়। মাই গড, এই মৃত্যুগুলোর পেছনে এত জটিল কিছু থাকবে আমি তো ভাবতেই পারিনি। তোমার কথাগুলোর কোনো প্রমাণ আছে? এগুলো যদি মিথ্যে হয়? কাজটা যে আপনাদের অলি রঘুকে দিয়ে করাতো তার প্রমাণ রঘু নিজেই। আর এই মানসিক সমস্যা আর বাকি কথা, সেটা অলিভিয়াকে অবজারভেশনে রাখার পরেই তার নিজের বয়ানে প্রুভড হবে। সাইকিয়াট্রিস্টের সঙ্গে বেশ কিছু সিটিং থাকবে ওর, সে সময় ট্রিটমেন্টের মাধ্যমেই সবটা জানা যাবে। দাঁড়ান, এসব তো না হয় হলো, কিন্তু আপনি কি করে জানলেন যে আজ হবে পরের অ্যাটাকটা? বাকিগুলোর মধ্যে বেশ কয়েকদিনে তো গ্যাপ ছিল, কিন্তু এ তো দুদিন পরেই। আমি বুঝেছিলাম এই মানসিক সমস্যার ব্যাপারটা, সেই বুঝে ফাঁদ পাতি। আর ইন্দ্রজিতের কথার মাঝেই দোতলা থেকে কনস্টেবল ঘোষের চিৎকার ভেসে আসে। স্যার 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 শিগগিরই আসুন এদিকে, এই জ্ঞান ফিরেছে মনে হয়। স্যার কি সব বলছে জানো, কি সব বলছে? কনস্টেবল ঘোষকে অলিভিয়ার ঘরের সামনেই পাহারায় রাখা হয়েছিল। উপরে উঠে অলিভিয়ার ঘরে ঢুকতেই ইন্দ্রজিতের চোখে পড়ে অলিভিয়ার সেই সাংঘাতিক রূপ। তার উপর যেন অন্য কেউ ভর করেছে। অত্যন্ত হিংস্র একটি চেহারা ফুটে উঠেছে তার মুখে। চোখের মণিটা কেমন ছটফট করছে। ওপাশের দেওয়ালের দিকে কি যেন একটা খুঁজছে তার চোখ। অলিকে এমন অবস্থায় দেখে এগিয়ে যান প্রতাপ রায়। দুহাতে চেপে ধরে অলির কাঁধ, তার কাঁধ দুটো ঝাঁকিয়ে বলেন, কি হয়েছে তোর অলি? এমন করছিস কেন? এত এত অস্থির হচ্ছিস কেন তুই? ছবিটা কই? ছবিটা কই? কোথায় আমার ছবিটা? ছবি? অলির দৃষ্টি লক্ষ্য করে দেওয়ালের দিকে তাকান প্রতাপ রায়। আর সেদিকে তাকিয়েই একটা মৃদু হাসি খেলে গেল ইন্দ্রজিতের মুখে। সুযোগ বুঝে অনেকক্ষণ আগেই সে ক্লারা বাথুরির ছবিটাকে সরিয়ে ফেলেছিল। কথাটা বলতে বলতেই আবার ঝিমিয়ে পড়ে অলি। শেষের কথাগুলো ফিকে হয়ে আসে তার, অদ্ভুতভাবে নিস্তেজ হয়ে আসে সে। তারপর বিড়বিড় করতে করতে আবার ঘুমে ঢলে পড়ে। অস্ফুটে কিছু শব্দ শুনতে পান প্রতাপ রায়। রক্ত, তাজা রক্ত, রক্ত চাই আমার। কথাগুলো কানে যেতেই আঁতকে ওঠেন ভদ্রলোক। নিজের অজান্তেই পিছিয়ে আসেন কয়েক পা। আর কটা সিটিং প্রয়োজন ডক্টর? সেটা আমি ঠিক বলতে পারছি না অফিসার। কেরাস্কোফোবিয়ার কেস আমি আগেও পেয়েছি। সেই ট্রিটমেন্ট হতে কতটা সময় লাগবে আমি আন্দাজ দিতে পারি, কিন্তু ওর শুধু এটাই সমস্যা নয়। অলিভিয়া ক্লারা বাথুরের অকাল্ট চর্চার সত্যতা নিয়ে রিসার্চ করতে গিয়ে নিজেই বিশ্বাস করে ফেলে ক্লারার তন্ত্রবিদ্যা ছিল ফলদায়ী। ন্যাচারালি ওই রক্ত আর যৌবন এই কনসেপ্টটাকেও মেনে নিতে শুরু করে। ওর থেকে যতটা জানলাম প্রথমে কিন্তু ঠিক বিশ্বাস করেনি অলিভিয়া ব্যাপারটা। এক প্রকার রিসার্চের সূত্রেই এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করে সে। হাঙ্গেরিও যায়। আর অনেক সময় একটা বিষয় নিয়ে রিসার্চ করতে গেলে খুব তীব্রভাবে আমাদের মনের ওপর সেই বিষয়টার প্রভাব পড়ে, কিন্তু ওর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। পরে এমনভাবে এটার মধ্যে ইনভলভ হয়ে যায় যে সব কিছু ছেড়ে ওটা নিয়েই বাঁচতে থাকে। আর তার ফলে জন্ম নেয় এই সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ড। বলে রাখা ভালো, ও কিন্তু রক্ত শুধু স্নানের জলে মেশাতো তাই নয়, রক্ত খেয়েওছে। হোয়াট? আমরাও ভীষণভাবে আঁতকে উঠেছিলাম ব্যাপারটায়।
ও তো ভাবছিল যে এই কাজ করে ওর সৌন্দর্য বজায় থাকছে, আর বার্ধক্যের ছাপও পড়ছে না। অকাল্ট নিয়ে চর্চা যারা করে তাদের মধ্যেও এক ধরনের সাইকিক ডিসঅর্ডার দেখা যায়, যার ফলে তারা একটা ইলিউশনারি জগতে বাস করে। এই অলিভিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু এইসব ছাড়াও আরও একটা ব্যাপার আছে। একটা স্বপ্ন বারবার আসত ওর, যেখানে একটা অল্প বয়সী মেয়েকে কোনো কালো ছায়া তাড়া করছে আর তার রক্ত শুষে নিচ্ছে এক পিশাচ। আর এইটা নাকি ওর জন্য একটা সিগন্যাল, সংকেতের কাজ করত। মানে এই স্বপ্নটা দেখলে ওর মনে হতো যে ওকে ক্লারা নির্দেশ দিচ্ছে পরের খুনটা করার। মানে ক্লারা বুঝিয়ে দিচ্ছে যে আবার রক্তের প্রয়োজন ওর যৌবন ধরে রাখতে। এই ক্ষেত্রে আমার লজিক অবশ্য বলছে এই বিষয়টা নিয়ে যেহেতু খুব ভাবতো, তাই এই স্বপ্ন বারবার আসত, আর এটাকেই ও নিজের মতো করে একটা সংকেত ভেবে নিত। এসব কিছুই আমার অভিজ্ঞতা এবং যুক্তি দিয়ে একটা তথ্য খাড়া করতে পারছি, এবং এই সব কিছু ট্রিটমেন্ট মেয়েটির ওপর একে একে করতে হবে। ও এই মুহূর্তে একেবারেই একটা অন্য মেন্টাল স্টেটে আছে। নর্মালি মনে হবে সব ঠিক, কিন্তু ও নিজেকে লুকিয়ে রাখছে আর অন্য একটা সত্তাকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দিচ্ছে। সুতরাং ওর ক্ষেত্রে একটু সময় লাগবে। কিন্তু কি ডক্টর সুবর্ণ ভারী অদ্ভুত একটা কথা বলে যাচ্ছে বারবার, জ্ঞান থাকলেও, এমনকি হিপনোটিজমের সময়ও। কি বলছিল? বলছিল তোমরা জানো না ও বেঁচে আছে, ওর গুপ্তবিদ্যার মধ্যে দিয়েও বেঁচে আছে আজও। আমি থেমে গেলেও পৃথিবীর কোনো কোনায় কেউ এগিয়ে নিয়ে যাবে ওর কাজকে। এখানে ও বলতে কাকে বোঝানো হচ্ছে বুঝতেই পারছেন, ক্লারা বাথোরি। আমি অনেকবার ইন্টারনেট সার্চ করলাম, এলিজাবেথ বাথোরির মৃত্যু সম্পর্কে নির্দিষ্টভাবে জানা গেলেও ক্লারার মৃত্যুটা ঠিক বোঝা যাচ্ছে না। তাকে জেলে বন্দি করা হয়েছিল এবং বহুবার ধর্ষণ করা হয়েছিল, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়েছিল এমন তথ্য আমি পাইনি। এদিকে অলিভিয়া যা বলছে তা কিন্তু সাংঘাতিক। যদিও সময়ের হিসেব বলছে ইটস ইম্পসিবল, কিন্তু অলিভিয়া বলছে ক্লারা বেঁচে আছে আজও, বেঁচে আছে তার গুপ্তবিদ্যার মাধ্যমে, তার ম্যাজিকের মাধ্যমে। আর সেই ম্যাজিক নাকি লুকিয়ে আছে ক্লারার ছবিতে। যে ছবিটা অলিভিয়া এঁকেছিল? হ্যাঁ, ওই ছবি ক্লারার আসল ছবির অনুকরণে আঁকা। হাঙ্গেরির এক মিউজিয়ামে সেটা দেখতে পায় অলিভিয়া। ওই ছবিটা দেখেই নাকি ওর মনে হয় ওটা জীবন্ত। আর তারপরের কিছু কথা অদ্ভুতভাবে মিসিং। মানে এরপর ওর ওই ছবি আঁকা বা পরিবর্তনটা ওর মধ্যে আসাটা, আমরা কিছুতেই ওই ফেজটায় পৌঁছতে পারছি না। ওই স্টেটে এলেই সবটা ব্ল্যাঙ্ক। তখনও শুধু বলে কালো, সব কালো, এমনটাই বারবার বলছে। এইটাই ভাবাচ্ছে আমাকে। আমাদের সাবকনশিয়াস ব্রেনে কোথাও সবকিছু জমা থাকে জানেন, শুধু একটার পর একটা স্তর জমতে থাকে। এই স্তর সরিয়ে সরিয়ে একটু একটু করে মানুষের অবচেতন মনের গভীরে ঢুকে অতীতকে খুঁড়ে বের করে আনি আমরা। কিন্তু এই কেসে খুব অদ্ভুতভাবে একটা পার্ট মিসিং, যেন মুছে ফেলা হয়েছে সেটা। আপনারা চেষ্টা করে যান, অলিভিয়া সুস্থ হলে আমাদের প্রসিডিওরটা স্মুথ হবে। ইন্দ্রজিৎ আর কিছু বলে না। হাঙ্গেরির কোনো মিউজিয়ামে রাখা ক্লারার সেই ছবি সে না দেখলেও অলিভিয়ার আঁকা ছবিটা সে দেখেছে। ছবিতে ক্লারার চোখের দিকে তাকাতে তারও ইচ্ছে করে না। কেন তা ইন্দ্রজিৎ বোঝে না। কি মনোভাব নিয়ে যে অলিভিয়া সেটা এঁকেছিল কে জানে। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা? কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে তোমাদের নিশিডাক চ্যানেলকে আরেকটু আপন করে নিতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারটাও না হয় করে দিও। কোনো এক গল্পে আমাদের সবার প্রিয় ফেলুদা তোপসেকে বলেছিলেন, শীতকালে রহস্যটা বেশ ভালোই জমে। কি বলিস তোপসে? এরকমই কোনো এক শীতের বিকেলে শুরু হয়েছিল নিশিডাক গল্পের আড্ডা। দেখতে দেখতে পার করে গেল 3.5 বছর। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। হ্যাঁ, টেলিপ্যাথির জোর ছিল কিংবা ছিল না বলা মুশকিল, কিন্তু যেটা ছিল সেটা শ্রোতা বন্ধুদের ভালোবাসা। আর তাই
3.5 বছরের যাত্রাপথ পেরিয়ে নিশিরাগ গল্পের আড্ডা আজকে হয়ে উঠেছে 64,000 সদস্য সংখ্যার একটি পরিবার। তাই নিশিরাগ গল্পের আড্ডায় আমরা হাজির হই প্রত্যেক সোমবার আর শুক্রবার রাত ঠিক 8টায়, আবার কোনো সপ্তাহে বুধবার রাত ঠিক 8টায়, নতুন নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। তাই শুনতে থাকো নিশিরাগ গল্পের আড্ডা।